চলে যাচ্ছি প্রথম ঘটনায়। আমার নাম শিশির। আমি গরিব ঘরের ছেলে। টাকার অভাবে তেমন একটা লেখাপড়া করতে পারিনি। একটা চাকরির অনেক দরকার ছিল, কিন্তু কোথাও চাকরি পাচ্ছিলাম না। একদিন একটা পত্রিকায় একটা নিউজ দেখলাম, তাতে লেখা ছিল হাসপাতালে মর্গের লাশ পাহারা দেওয়ার জন্য একজন ওয়াচম্যান। তখন আমি ওই জায়গায় গেলাম আর বললাম আমি মর্গে কাজ করব। তারপর একজন লোক আসলো এবং বলল, তুমি কি সত্যি কাজ করবে? আমি বললাম হ্যাঁ, আমি কাজ করব। তিনি বললেন, লাশ রাখার ঘরের ভেতর থেকে অনেক ধরনের আওয়াজ আসবে। এই কথা শুনে আমার মনে অনেক ভয় ঢুকে গেল। আমি ভেবে পাচ্ছিলাম না কি করব। পরে পরিবারের কথা মনে করে আমি রাজি হয়ে গেলাম। সেই দিনই রাতের বেলা ডিউটিতে জয়েন করলাম। আমার ডিউটির সময় ছিল রাত 8টা থেকে সকাল 8টা পর্যন্ত। আল্লাহর নাম নিয়ে আমি ডিউটি শুরু করে দিলাম। প্রতিদিন একবার করে লাশ ঘর ঝাড়ু দিতে হবে। রাত 10টা বাজে আমি হাতে একটা ঝাড়ু নিয়ে খুব ভয়ে ভয়ে লাশ ঘরে ঢুকলাম আর ঝাড়ু দিতে শুরু করলাম। ঝাড়ু দিতে দিতে আমার সামনে একটা কাটা হাত পড়ল। এটা দেখে আমার সারা শরীর কাঁপতে লাগলো। এই হাত কোথা থেকে আসলো? এদিক ওদিক তাকাতে লাগলাম। হঠাৎ দেখি কেবিনের উপর থেকে রক্ত পড়ছে। ভয়ে ভয়ে আমি কেবিনের কাছে গেলাম আর দেখলাম সাদা চাদরে একটা লাশ ঢাকা। আমি সেই চাদরটা উপরে তুললাম আর দেখলাম একটা মানুষ এমন ভাবে মারা গেছে, খুবই ভয়ঙ্কর ভাবে। হাত পা মাথা সবকিছু কাটা খণ্ড খণ্ড হয়ে পড়ে আছে। তখন আমি ভাবলাম ওই কাটা হাতটা ঝাড়ু দেওয়ার সময় নাড়া লেগে হয়তো পড়ে গেছে। ভয়টা একটু কাটলো। আমি আবার আমার মতো কাজ করতে লাগলাম। তখন প্রায় সময় রাত 1টা। লাশ রাখার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আমি পাহারা দিচ্ছিলাম। হঠাৎ আমার কানে একটা শব্দ এলো। শব্দটা কোথা থেকে এসেছে আমি বুঝতে পারছিলাম না। আমি মনোযোগ দিয়ে আবারও শুনতে চেষ্টা করলাম। তখন মনে হচ্ছে যেন শব্দটা লাশ রাখার ঘর থেকেই আসছে। আমি আস্তে আস্তে ঘরের দরজাটা খুললাম। দেখলাম কিছুই নেই আর শব্দটাও বন্ধ হয়ে গেল। সময় রাত 3টার মতো। 1 ঘন্টা রেস্ট নিতে চলে গেলাম। রেস্ট নেওয়ার সময় শেষ হলো। রাত তখন 4টার উপরে বাজে। হঠাৎ কি যেন আমার চোখের সামনে দিয়ে চলে গেল। শরীরে একটা গরম হাওয়া অনুভব করলাম। আবার সেই একই শব্দ। আমি ঘরের দরজা খুলে ভেতরে ঢুকলাম আর ঢুকতেই ঘরের লাইটটা নিভে গেল। তখন আমার মনে হচ্ছিল আজই আমার শেষ দিন। একটু পরেই লাইট আবার জ্বলে উঠল আর দেখলাম সেই কাটা লাশটা আমার সামনে দাঁড়িয়ে আছে। এই দেখে আমি এক দৌড়ে হাসপাতালের বাইরে এসে পড়ি আর জ্ঞান হারিয়ে ফেলি। যখন জ্ঞান ফিরল তখন আমি নিজ বাড়িতে কিছু লোক আমাকে বাড়িতে এনে দিয়ে যায়। এরপর থেকে আমি আর সেই চাকরিতে যাইনি। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি লাহুরিয়া ইউনিয়নের একটি জায়গা কেন্দ্রিক ঘটনা। এই জায়গাটির নাম মদন গেরে, সাল 1980। আজকে যেই জায়গাটার নাম মদন গেরে, সেটার নাম তখন ছিল বেদের ডাঙ্গা। বেদে সম্প্রদায়ের লোকেরা বেশ কিছুদিন ওখানে একটা সময় ছিল, যার কারণে ওইটার নাম হয়ে যায় বেদের ডাঙ্গা। ওখানে সাধারণত লোকবসতি থাকে না বললেই চলে। আশেপাশে বিস্তীর্ণ এলাকায় কৃষি জমি ছিল তখন। এখন সেখানে কিছুটা আশেপাশে ঘরবাড়ি আছে, কিন্তু তখন এরকম ছিল না। আর বেদেরা তো দেখা যাচ্ছে যে তারা তো লোকালয়ের মধ্যে থাকে না, একটা নির্দিষ্ট মানে লোকালয় থেকে একটু দূরে একটা জায়গায় থাকে, অল্প সময়ের জন্য থাকে আবার চলে যায়। ওই জায়গাটাতে মাঝে মাঝে বেদের সম্প্রদায়ের লোকেরা আসতো বলে স্থানীয় ভাষায় বা স্থানীয়ভাবে ওই জায়গাটার নাম হয়ে যায় বেদের ডাঙ্গা। তো যাই হোক, 1980 সালে যে ঘটনাটি ঘটে সেটি হচ্ছে যে মদন নামক একজন ব্যক্তি, উনি হিন্দু সম্প্রদায়ের লোক ছিলেন। সে যে কাজটি করতো, ওই বেদের ডাঙ্গাতে ওর সেচ দেওয়ার জন্য স্যালো মেশিন ছিল।
ও যেটা করতো সেটা হচ্ছে যে রাতের বেলা বিশেষ করে সন্ধ্যার পরে সে রাতের খাবার নিয়ে বাড়ি থেকে চলে যেত ওই বেদের ডাঙাতে। ওখানে ওর স্যালো মেশিনের সাথে ছোট্ট একটি কুঁড়ে ঘর থাকতো বা ছিল। সেখানে রাত একটু বেশি হয়ে গেলে রাতের খাবারটা খেয়ে সে ওই স্যালো মেশিন দিয়ে পানি সেচ দিত আশেপাশের বিভিন্ন জমিতে। সেটিও হেঁটে হেঁটে দেখতো যে সব জায়গা ঠিকঠাক মতো পানি যাচ্ছে কিনা, এবং সবকিছু ঠিকঠাক করে আবার সে ওই কুঁড়ে ঘরের মধ্যে ঘুমিয়ে পড়তো। সকালবেলা সে বাড়িতে চলে আসতো। সে তো গরিব মানুষ ছিল, তো এই কারণে সে এই কাজটির পাশাপাশি এক্সট্রা ইনকাম হিসাবে সে গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলো পালতো। সকালবেলা বাড়িতে এসে গোয়ালঘর থেকে গরু ছাগলগুলো বের করতো, তাদেরকে আবার মাঠে বেঁধে দিয়ে আসতো। এভাবেই চলে যাচ্ছিল তার প্রতিদিনের জীবন। একদিন সকালবেলা এই মদন সে আর বাড়িতে আসছিল না। তার ওয়াইফ সে দেখে যে কি ব্যাপার, তার হাজবেন্ড এখনো বাড়িতে আসেনি। কিছু সময় অপেক্ষা করে, কিন্তু তারপরেও আসে না। সাধারণত মদন বাড়িতে ফেরার পর গরু এবং ছাগলগুলোকে দূরে মাঠে বেঁধে দিয়ে আসতো। এখন গরু ছাগলগুলো তো ক্ষুধায় চিৎকার চেঁচামেচি করছে। এখন কোন জায়গাটাতে গিয়ে মদন বেঁধে দিয়ে আসতো সেটা সম্পর্কে ওনার পরিষ্কার ধারণা ছিল না। এই কারণে উনি চিন্তা করছিল যে আরো একটু দেখি তার হাজবেন্ড আসে কিনা, এই চিন্তা করছিল সে। যখন সকাল 10টা পার হয়ে 11টা হয়ে গেছে, তখন উনি বেশ চিন্তিত হয়ে পড়েন। তো এখানে একটি বিষয় বলে রাখা ভালো প্রিয় লিসেনার্স, এমনও তো হতে পারে যে সে সকালবেলা বাড়িতে ফেরেনি, কিন্তু অন্য কোথাও কোনো কাজ আছে সেখানে গিয়েছে। সাধারণত মদনের যে অভ্যাসটি ছিল সেটি হচ্ছে যে কোথাও কোনো কাজ থাকলে বা আসতে দেরি হলে অবশ্যই সে তার ওয়াইফকে বলে যেত। আর দেখা যেত যে গ্রামের অনেক মানুষ বিভিন্ন জায়গায় আড্ডা দেয়, তাস খেলে। তো এই ধরনের কোনো অভ্যাস কিন্তু মদনের ছিল না, যে তাস খেলে সময় নষ্ট করবে বা তার কোনো বন্ধু বান্ধবের সাথে সে সময় নষ্ট করবে, এই ধরনের অভ্যাস তার ছিল না। যার কারণে সে কখনোই নিজের বাড়ি, তারপরে তার ওই যেই স্যালো মেশিনের যে ঘর বা সেচ সংক্রান্ত বিষয়, এর মধ্যেই তার জীবনযাপনটা আবদ্ধ ছিল। তখন এই বিষয়টি চিন্তা করে মদনের স্ত্রী উনি তার ছেলেকে নিয়ে তার হাজবেন্ডকে খুঁজতে বের হন। তার ছেলের নাম ছিল কৃষ্ণ। তো তার ছেলেকে সাথে নিয়ে সে বের হয়ে যায়। বের হয়ে সে প্রথমে ওই বেদের ডাঙাতে যায়। বেদের ডাঙাতে গিয়ে আশেপাশে খুঁজতে থাকে, কিন্তু কোথাও পায় না। খুঁজতে যখন কোথাও পাচ্ছিল না, তখন আরো লোককে ডাকে যে আসলে তাকে তো খুঁজে পাচ্ছি না। সবাই মিলে যখন খুঁজতে থাকে তবুও পাচ্ছিল না, কিন্তু হঠাৎ করে বেশ দূরে, মানে তার যে স্যালো মেশিনের ঘর সেখান থেকেও বেশ দূরে, মানে হাঁটতে হাঁটতে মদনের স্ত্রী এবং তার ছেলে কৃষ্ণ সে দেখে যে ধান ক্ষেতের মাঝখানের দিকে একটি জায়গায় মনে হচ্ছে যে ওই ধানগুলো একটু দুমড়ানো মোচড়ানো, মানে মাটিতে শুয়ে পড়া, কিন্তু অন্য জায়গায় ধানগুলো দাঁড়িয়ে আছে, ধান গাছগুলো। তখন তারা চিন্তা করে কি ব্যাপার, এখানে এমনটা কেন? মদনের স্ত্রীর সন্দেহ জাগে মনে। সে তার ছেলেকে সাথে নিয়ে ওই ধান ক্ষেতের ওই জায়গাটাতে চলে যায়। ওখানে গিয়েই একটা ভয়ানক দৃশ্য সে দেখতে পায়। দেখে জাস্ট হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত দেখা যাচ্ছে, আর হাঁটু থেকে শরীরের মানে নিচ পর্যন্ত, মানে মাথা পর্যন্ত, মানে ওই অবস্থাতে আর কি, মানে মাথা পর্যন্ত মাটির নিচে। মদনের পায়ে কিছু কাটা দাগ ছিল। ওই পায়ের ওই কাটা চিহ্ন দেখেই মদনের স্ত্রী বুঝতে পারে এটি তার স্বামী। সে চিৎকার করে ওঠে। তার চিৎকারে আশেপাশ থেকে যে লোকগুলো ছিল মদনকে খুঁজছিল বা আশেপাশে যে লোকগুলো মাঠে কাজ করছে তারাও চলে আসে। এসে অবস্থা দেখে, সেখান থেকে মদনকে তারা মাটি খুঁড়ে বের করতে যায়। মাটি খুঁড়ে বের করতে যাওয়ার সময় তারা একটি জিনিস খুব ভালো করে লক্ষ্য করে, সেটি হচ্ছে যে মদনের শরীরের যে অংশটা মাটির নিচে চলে গেছে, সেটি ওই মাটির আশেপাশের অবস্থা দেখে মনে হচ্ছে না যে মাটি খুঁড়ে মদনকে
এই মাটির মধ্যে পুঁতে রাখা হয়েছে বা গেড়ে ফেলা হয়েছে। মনে হচ্ছে যে মদন এমনিতেই কোনো ধরনের মাটি খোঁড়া ছাড়াই তার শরীরের অংশ মাটির মধ্যে ঢুকে গেছে। যেমনটা কোনো একটা গাছ যদি দীর্ঘদিন ধরে মাটির উপর দাঁড়িয়ে থাকে, তখন আশেপাশে মানে তার গাছের গোড়ালি দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে এই গাছটি অনেকদিন ধরেই এখানে আছে, অথবা এখানেই এই গাছটির জন্ম হয়েছে। কিন্তু সদ্য মাটি খুঁড়ে যদি কোনো গাছ লাগানো হয়, তাহলে কিন্তু ওই গাছের গোড়া দেখে বোঝা যায় যে এখানে মাটি খোঁড়া হয়েছিল, খুঁড়ে এই গাছটি লাগানো হয়েছে। ঠিক সেই বিষয়টি আমি বোঝাতে চাচ্ছি যে মদনের পায়ের যে নিচের অংশ, মানে নিচের অংশ বলতে যেটা বোঝাচ্ছি, মানে যেহেতু তার মাথাটা নিচের দিকে ছিল, মানে হাঁটু থেকে উপরের দিকে, মানে ওই অবস্থাতে পায়ের নিচের অংশ আর কি, সেটি দেখে কিন্তু মনে হচ্ছিল না যে মাটি খুঁড়ে মদনকে মাটির নিচে গেড়ে ফেলা হয়েছে। এত নিখুঁতভাবে কোনো কাজ মানুষের পক্ষে সম্ভব নয়। যাই হোক, গ্রামবাসী মাটির নিচ থেকে তার যে অংশটুকু ছিল মাটির নিচে সেটি তুলে ফেলে, তাকে শ্মশানে গিয়ে সৎকার করা হয়। 1980 সালের পর থেকে নিয়ে 1996 সাল পর্যন্ত ওই জায়গাটাতে তেমন কোনো ভয়ের ঘটনা তেমন একটা শোনা যায় না। মদনকে যেহেতু ওই জায়গাতে গেড়ে ফেলা হয়েছিল, এরপর থেকে নিয়ে ওই জায়গাটার নাম বেদের ডাঙ্গা থেকে পরিবর্তিত হয়ে মানুষের মুখে মুখে প্রচলিত হয়ে যায় মদন গেড়ে। আর আজকের ঘটনাটা মূলত এই মদন গেড়ে স্থানকে কেন্দ্র করেই। তো প্রিয় লিসেনার্স, মদন গেড়ে এই জায়গাটাতে পরবর্তী ঘটনার অস্তিত্ব আমরা পাই 1996 সালে, মানে উল্লেখযোগ্য ঘটনা। 1996 সালে ওখানকার আর একজন ব্যক্তি, তার নাম হচ্ছে সিদ্দিক। সে একটি ভয়ানক ঘটনার মুখোমুখি হয়। সেটি হচ্ছে, সিদ্দিক মূলত গরুর গাড়ি চালাতো, মানে তার গাড়িটা ছিল মূলত মালবাহী গরুর গাড়ি। 1996 সালে একদম গ্রামের প্রত্যন্ত এলাকায়, তো তখন এরকম পিক আপ, নসিমন, করিমন, ভটভটি বা অটো এগুলো তো প্রশ্নই ছিল না। তখন এই গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি ছিল তখন একমাত্র ভরসা। গ্রামের মানুষের বিভিন্ন মালামাল বিভিন্ন জায়গায় সে পৌঁছে দিত তার গরুর গাড়িতে করে। একবার একটা বাসা থেকে তাকে খবর দেওয়া হয়, বলা হলো যে মদন গেড়ের ওই জায়গাটাতে তাদের বিশাল জমিতে ধান কাটা হবে। তো ধান কাটা হবে, এই ধানগুলো সে তার গরুর গাড়িতে লোড করে সে ওই ধানের মালিকের বাড়িতে এনে রাখবে, যাতে ধানগুলো পরবর্তীতে মারাই করা যায়। তো মদন গেড়ে থেকে ওইখানে নিয়ে আসতে তার খুব বেশি সময় লাগবে না, সর্বোচ্চ 30-35 মিনিট লাগে আর কি, ওই জমি থেকে ওই জমির ধানের যে মালিকের যেই জায়গা আর কি, মানে বাড়ি, সেখানে নিয়ে আসতে। তো সে চিন্তা করলো, সানন্দে রাজি হয়ে গেল যে ভালোই তো হবে, জিনিসটা মন্দ হয় না। সকাল থেকে সে কাজ শুরু করে দিল। একদিকে শ্রমিকরা ধান কাটছে, অন্যদিকে সিদ্দিক তার গরুর গাড়িতে সেই ধানগুলো লোড করে আবার মালিকের বাড়িতে নিয়ে আসছে। এভাবে সারাদিন কাজ করতে করতে দেখা গেল একদম সন্ধ্যার সময় বেশ কিছু ধান ওই জমিতে রয়ে যায়। তখন ওই জমির মালিক বলে যে আরো কিছু ধান রয়ে গেল, তোমার আজকে আর কাজ করার দরকার নেই, তুমি কালকে সকালে এসে ধানগুলো আমাকে দিয়ে যাও, এখন রাতের বেলা আর কাজ করার দরকার নেই, সারাদিন অনেক পরিশ্রম করেছো। কিন্তু সমস্যা হলো, সিদ্দিকের পরের দিন আরেকটি জায়গায় তার গরুর গাড়ি নিয়ে যাওয়ার কথা ছিল, সেখানে কাজ ছিল। এখন ওই সময় তার মোবাইল ফোন এরকম ছিল না যে তাকে ফোন করে না করে দেবে, আর সেই ব্যক্তিও তার পরিচিত ছিল, যার কারণে তাকে যদি না করা হয় সে মনে কষ্ট পেতে পারে। এই জন্য সিদ্দিক চাচ্ছিল যে কোনো উপায়ই হোক রাতের বেলাতেই ওই ধানগুলো যেন এই ধানের মালিকের বাড়িতে পৌঁছে দেয়া যায়। যেহেতু সিদ্দিক নিজেই খুব আগ্রহ দেখাচ্ছিল যে সে যে কোনো ভাবেই হোক সে ধানগুলো রাতের মধ্যেই মালিকের বাড়িতে পৌঁছে দেবে, আর যেহেতু খুব বেশি ধান আর ছিল না,
সিদ্দিক চিন্তা করছে ঘন্টা খানেকের মধ্যে আমার হয়তো কাজ শেষ হয়ে যাবে। এটা কিন্তু সন্ধ্যার পরের ঘটনা আর কি, মানে গভীর রাতের ঘটনা না। তো সিদ্দিক প্রথম এক মানে গরুর গাড়ি সে দিয়ে যায়। দিয়ে যাওয়ার পরে তখন মালিক জিজ্ঞেস করে আর কতটুকু ধান আছে কাটা। তখন সিদ্দিক বলে আর সর্বোচ্চ এক গাড়ি হবে। তখন আচ্ছা ঠিক আছে, যেহেতু কাজ করছো তাহলে দিয়ে যাও, এক গাড়ি ধান আমাকে রাত্রি দিয়ে যাও। তখন সিদ্দিক আবার ওই মদন গেরের দিকে তার গরুর গাড়ি নিয়ে যাত্রা শুরু করে। কিন্তু এবার আর সিদ্দিক ধান নিয়ে ফেরত আসে না। ওই বাড়ির মানুষরা চিন্তা করছে যাক, না আসলেও সমস্যা নেই, কালকে আসবে। ওদিকে সিদ্দিকের যে স্ত্রী, সে হঠাৎ করে মানে গরুর খুরের আওয়াজ শোনে যে গরু দৌড়ে দৌড়ে আসছে। তখন সে চিন্তা করে যে যাক, তার হাজবেন্ড চলে আসছে বাড়ি। সে তখন ঘর থেকে বাইরে বের হয়ে সে শব্দ শুনতে পায় যে ওই গরু দুটি সরাসরি গোয়াল ঘরে ঢুকেছে। তখন চিন্তা করলো যে গোয়াল ঘরে গরু ঢোকার সাথে সাথে গরুগুলো তো খুঁটির সাথে বেঁধে রাখতে হয়, তখন গোয়াল ঘরে তো আলো নেই। তো উনি হাতে একটি এটাকে পিদিম বলি আর কি আমরা, যেটা প্রদীপ আর কি, এরকম একটা প্রদীপ নিয়ে গোয়াল ঘরে যায়। গোয়াল ঘরে যাওয়ার পরে মানে গোয়াল ঘরে যাওয়ার আগেই কিন্তু ডাকতে থাকে যে সিদ্দিকের একটা ছেলে ছিল, তার নাম হলো ইয়ামিন। সে ডাকতে থাকে ইয়ামিনের আব্বা কখন আসলা, আমাকে তো ডাক দিলা না। কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ আসে না। তখন উনি গোয়াল ঘরের মধ্যে ঢুকে দেখে তার হাজবেন্ড সিদ্দিক সেখানে নেই, কিন্তু গরু দুটি দাঁড়িয়ে আছে। কিন্তু গরু দুটিকে মোটেও স্বাভাবিক মনে হচ্ছিল না। গরু দুটি এই সিদ্দিকের ওয়াইফকে দেখে প্রচন্ড ভয় পেয়ে তারা তাদের স্বরে ডাকাডাকি শুরু করে। এবং সিদ্দিকের ওয়াইফ সে খুব ভালো করে লক্ষ্য করছিল গরু দুটি ভয়ে ঠকঠক করে কাঁপছে, আর চোখে মুখে ভয়ঙ্কর একটা কিছু দেখে ভয় পেয়েছে এমন একটা ছাপ মানে গরুকে দেখেই তার চেহারার দিকে তাকিয়ে বোঝা যাচ্ছে। দ্রুত সিদ্দিকের ওয়াইফ গরুর গলায় থাকা দড়ি সে ওই খুঁটির সাথে বেঁধে ফেলে, গরুগুলিকে সেখানে রাখে আর কি। এখন চিন্তা করে যে গরুগুলি এভাবে চলে আসলো, গরুর গাড়ি কোথায় আর আমার হাজবেন্ডই বা কোথায়। তখন তার যে ছেলে ইয়ামিনকে নিয়ে ওই যেই বাড়ির ধান কেটে আনার কথা আর কি সেই বাড়িতে যায়। কারণ সিদ্দিক যাওয়ার আগে বলে গিয়েছিল যে আজকে সারাদিন সে কি কাজ করবে, কার বাড়ির ধান সে রাখতে যাচ্ছে। ওই বাড়িতে যাওয়ার পরে ওই রাতের বেলাতেই জিজ্ঞেস করে যে তার হাজবেন্ড তাদের বাড়িতে আছে কিনা বা কিছু জানে কিনা। তখন তারা বলে যে শেষ এক গাড়ি ধান সে আনতে গিয়ে আর ফেরত আসেনি, তারপরের খবর তারা আর জানে না। তখন সিদ্দিকের ওয়াইফ ওই বাড়ির লোকদের কাছে খুলে বলে যে কি ঘটনা ঘটেছে, যে কিভাবে দুটো গরু একা একাই চলে এসেছে এবং গরু দুটি ভয়ে ঠকঠক করে কাঁপছে। তখন মানুষদের বুঝতে আসলে সেভাবে কিছু বাকি থাকে না যে সিদ্দিক ভয়ঙ্কর কোনো কিছুর মুখোমুখি হয়েছে। মদন গেরের ঘটনা 16 বছর পর আবার হয়তোবা ফিরে এসেছে। সবাই যে যার মতো হাতে হারিকেন বা কিছু নিয়ে, কেউ মশাল নিয়ে মদন গেরেতে চলে যায়। গিয়ে সিদ্দিককে খুঁজতে থাকে। খুঁজতে একটা জায়গায় এসে সিদ্দিকের গরুর গাড়ির দেখা মেলে। দেখে যে গরুর গাড়িটি মানে যেখানে রাস্তা মূলত সেখান থেকে অনেক দূরে আর একটা ক্ষেতের মধ্যে ওই গাড়িটা ফেলে রাখা হয়েছে। মনে হচ্ছে যে কেউ ওইখান থেকে রাস্তা থেকে ছুঁড়ে মেরেছে, গাড়িটা ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। কারণ গাড়িটা ঠেলে নিয়ে আসা হলে গাড়িটার অবস্থা ভালো থাকতো, কিন্তু ছুঁড়ে মারলে মানে গাড়িটার যে দুমড়ে মুচড়ে যায় ঠিক সেরকম অবস্থা হয়ে গেছে। গাড়ির চাকা দুটি দুদিকে পড়ে আছে, প্রচন্ড আঘাতে মাটির সাথে পড়ে প্রচন্ড আঘাত পেয়েছে গাড়ি, সেটা সহজেই বোঝা যাচ্ছে।
তখন সবাই বুঝতে পারে যে আসলে সিদ্দিককে নিয়ে যে আশঙ্কা করা হচ্ছিল হয়তোবা আমাদের আশঙ্কাটাই ঠিক, সিদ্দিক ভয়ঙ্কর বিপদে পড়েছে। সবাই সিদ্দিককে খুঁজতে থাকে, কিন্তু আসলে খুব বেশিক্ষণ সিদ্দিককে খুঁজতে হয়নি। ওই সময় একটি বড় জমিতে ফসল বোনার জন্য মাটি নিংড়ানো হয়েছিল, মাটিগুলো ঢেলা হয়ে পুরো জমিতে হয়েছিল আর কি। সেই জমির মধ্যে সিদ্দিককে পাওয়া যায়, কিন্তু সিদ্দিককে জীবিত পাওয়া যায় না, পাওয়া যায় সিদ্দিকের লাশ। সবাই দেখতে পায় যে সিদ্দিককে টেনে হিচড়ে অনেক কষ্ট দিয়ে তাকে হত্যা করা হয়েছে এবং তার সমস্ত শরীর বিভিন্ন জায়গায় মারাত্মকভাবে ছুলে গেছে, কারণ তাকে ওই মাঠের মধ্য দিয়ে, ওই ঢেলাওয়ালা মাঠের মধ্য দিয়ে বহুবার টানা হেঁচড়া করা হয়েছে, যার ফলে সিদ্দিককে এভাবে মৃত্যুবরণ করতে হয়েছে। যাই হোক, সিদ্দিকের ডেড বডি পাওয়া যায়। সিদ্দিককে নিয়ম মাফিক তাকে দাফন করা হয়। এর পরবর্তীতেই ঘটে আরো একটি ঘটনা, তবে সেটা বেশি দিন পরের নয়, এই সিদ্দিকের মৃত্যুর অল্প কয়েকদিন পরে একটি ঘটনা ঘটে। ওই গ্রামে আরেকজন ব্যক্তি ছিল, তার নাম হচ্ছে আব্দুর রহমান, যিনি এখনো জীবিত আছেন। তার নাম সবাই তাকে রহমান চাচা হিসাবে চেনে। তো ওই সময় উনি যে কাজটি করতেন সেটা হলো উনি কামলা দিতেন বিভিন্ন জায়গায়, কারণ ওই সময়টাতে কি হতো যে ধান কাটার জন্য প্রচুর কামলা লাগতো। তো দেখা যেত যে যখন বাড়ি থেকে উনি বের হতেন তখন 20 দিন 25 দিন 1 মাসের জন্য বের হয়ে যেতেন, এবং ওই যে চুক্তিতে উনি ধান কাটতে যেতেন সেই চুক্তি শেষ হলে আবার বাড়িতে ফিরে আসতেন। যার কারণে গ্রামে অনেক ঘটনা ঘটলেও সে দূর থেকে আসলে তেমন কোনো সংবাদ পেত না, আর তখন তো এরকম মোবাইল ফোনও ছিল না। রহমান চাচা উনি বাড়িতে ফিরে আসেন, ফেরত আসার পরে একটা বাড়ি থেকে তাকে তলব করা হয়। তিনি সেখানে যান। সে বাড়ির মালিক বলে যে আমার তো বেশ কিছু জায়গা নিয়ে কলই ক্ষেত তৈরি করেছি, তো কলই ক্ষেত গরু তো খেয়ে যায়, তারপর রাতের বেলা চুরি করে নিয়ে যায় মানুষজন, তো তুমি এটা পাহারা দাও। তখন চিন্তা করলো যে ভালোই তো হলো, যে মাত্র ধান টান কেটে টাকা পয়সা নিয়ে ফিরলাম, আর একটা কাজ পেয়ে গেলাম, আর এই কাজের জন্য তো আমাকে বাইরে কোথাও যেতে হচ্ছে না, আমাদের এই গ্রামের একটা কাজ। তো ওই চিন্তা করে উনি রাজি হয়ে যান, এবং উনি দিনের বেলা রাতের বেলা 2 সময়তেই উনি ওই কলই ক্ষেত পাহারা দেওয়া শুরু করেন। তো এক রাতে উনি পাহারা দিচ্ছিলেন, হাঁটাহাঁটি করছিলেন ওই জমির চারদিক দিয়ে, জমির পাশে যে আইল থাকে সেই আইল দিয়ে। হঠাৎ করে উনি দূরে দেখতে পান যে সাদা স্যান্ডো গেঞ্জি পরা একজন লোক বসে আছে, কিন্তু পিঠ পেছন দিকে দিয়ে উনি বসে আছে, মুখোমুখি না, ইসের সাথে, রহমান চাচার সাথে মুখোমুখি অবস্থায় না। তখন হঠাৎ করে ওই লোককে চাঁদের আলোতে দেখে রহমান চাচা বলে যে এই কে ওখানে কে? এটা বলার পর ওখান থেকে কোনো আওয়াজ আসে না। বেশ কয়েকবার ডাকাডাকি করার পর হঠাৎ করে ওইখান থেকে বলে ওঠে, কে, ভাতিজা রহমান নাকি? আমি তোমার সিদ্দিক চাচা। বলে, সিদ্দিক চাচা আপনি এত রাত্রে এখানে একা একা বসে আছেন কেন? বলে, আমি একটু ক্ষেত দেখতে আসছিলাম, ক্ষেতে ঠিকঠাক মতো পানি দেয়া হচ্ছে কিনা এগুলো দেখতে আসছিলাম। তা তুমি কেমন আছো? বলে, আমিও ভালো আছি। তুমি এখানে কি করো? বলে, আমি যেই কলই ক্ষেত পাহারা দিতে আসছি, মানুষজন কলই চুরি করে রাতের বেলা, দিনের বেলাও চুরি করে, গরু ছাগল এসে খেয়ে যায়, এই জন্য এই ক্ষেতের মালিক আমাকে এই দায়িত্বটা দিয়েছেন। তো বেশ খানিকক্ষণ কথা হয়, এবং তারপরে সে সিদ্দিক নামধারী যিনি, উনি বলে, ঠিক আছে ভাতিজা তুমি থাকো, আমি চলে গেলাম। এই বলে উনি হেঁটে হেঁটে চলেছে। এখন গ্রামে মানুষের সাথে, বা আমরাও তো শহরে বিভিন্ন মানুষের সাথে রাস্তাঘাটে দেখা হয়, কিন্তু যাদের সাথে দেখা হয় সবার গল্পই কি আমরা বাড়িতে এসে করি? নিশ্চয়ই করি না। তো রহমান চাচা এই সিদ্দিকের সাথে যে দেখা হয়েছে তার কথা কিন্তু বাড়িতে বলে না, বা সেটা কোনো গুরুত্বই দেয়নি। এরকম তো কতজনের সাথেই দেখা হয়। প্রতি রাতে রহমান চাচার সাথে এই সিদ্দিকের দেখা হতো, গল্প গুজব করতো।
কিন্তু এই ঘটনাগুলো সে বাড়িতে এসে বলতো না। এখন কেন বলতো না, সে কি ভুলে যেত নাকি এমনিতে বলতো না, এই বিষয়টা আমরা বলতে পারছি না। এক রাতে যখন সিদ্দিকের সাথে আবার দেখা হয়, তখন সিদ্দিক বলে, ভাতিজা আব্দুর রহমান, তোমার কালকে আর আসার দরকার নাই, কালকে আমি আসি এদিকে, আমি দেখবো না, কষ্ট করে তুমি আর এসো না, তোমার কোনো সমস্যা নেই, এখানে কেউ চুরি টুরি করবে না। বলে ঠিক আছে চাচা, আমি কালকে আর আসবো না কষ্ট করে। এই কথা বলে সে যদিও এখান থেকে চলে আসে, কিন্তু সে পরে চিন্তা করে, আচ্ছা সিদ্দিক চাচা আমাকে কেন যেতে নিষেধ করলো রাতের বেলা? তাহলে কি কলই চুরি সিদ্দিক চাচাই করবে? এগুলো সারাদিন তার মনের মধ্যে মানে খটখট করতে থাকে। সে চিন্তা করে যে আমি যাব রাতের বেলা, সিদ্দিক চাচাই কি কলই চুরি করে কিনা। সত্যি, তবে সে সন্ধ্যার পরে যায় নাই, সে সত্যি রাতের বেলা গিয়েছে, এই রাত 9টা-10টার দিকে। যাওয়ার পরে দেখে যে সিদ্দিক চাচা একটি ক্ষেতের আইলের উপর বসে আছে। রহমান চাচাকে দেখেই সিদ্দিক বলে ওঠে, ভাতিজা রহমান, তোমার এটা আসতে আমি মানা করছিলাম, তুমি আবার আসছো, আমার নিষেধ শুনলা না, এর ফল কিন্তু তোমাকে ভোগ করতে হবে। তখন রহমান চাচা বলে যে চাচা আমি চলে যাচ্ছি, আপনি মনে কিছু নিয়েন না, আমি চলে যাচ্ছি। এই কথা বলে রহমান চাচা মানে ঘুরে হাঁটা শুরু করে। কিছুটা পথ এগিয়েছে, হঠাৎ করে পেছন থেকে এক ধরনের শব্দ সে পায়, যেমন ক্ষেত থেকে কোনো কিছু যদি আমরা টেনে ছিঁড়ি, ধরনের টাস 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 শব্দ হয়, ঠিক এমন শব্দ। আর এই শব্দটা এমন ভাবে হচ্ছিল, মনে হচ্ছিল যে পেছন থেকে কেউ ওই কলই ক্ষেত থেকে কেউ কলই ছিঁড়ে নিয়েছে। তখন রহমান চাচা চিন্তা করে যে সিদ্দিক চাচা এই জন্যই হয়তো আমাকে আসতে বারণ করেছিল। সে পেছন দিকে ঘুরে কিছুটা পথ এগিয়ে কলই খেতে কাউকে দেখতে পায় না, দেখে কেউ নেই, আর ওই শব্দটাও বন্ধ হয়ে গেছে। তখন তিনি আবার ঘুরে হাঁটা শুরু করে বাড়ির দিকে, মনে করে যে তার মনের ভুল। কিন্তু এবারও কিছুটা আগানোর পরে রহমান চাচা আবার সেই একই শব্দ, টাস 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 শব্দ, মানে কলই ক্ষেত থেকে কলই ছেঁড়ার শব্দ। তখন উনি আবার ফেরত আসে, উনি কাউকে দেখতে পায় না। তখন উনি ভয় পায় যে এটা তো স্বাভাবিক কিছু না রে, আমার সাথে খারাপ কিছু হতে যাচ্ছে। উনি এক দৌড়ে বাড়িতে চলে যান। বাড়িতে যাওয়ার পর উনি ওনার বাবা মাকে ঘুম থেকে ডেকে তোলার পরে বলেন যে এই ঘটনা, সিদ্দিক চাচা আমাকে যেতে মানা করেছিল, তারপর আমি গেলাম, গিয়ে দেখি এই অবস্থা, পরে যে আবার ভয় পেয়েছি। তখন ওনার মা বাবা, মানে রহমান চাচার মা বাবা বলে যে বাবা তোমার কি মাথাটা মানে খারাপ হয়ে গেছে নাকি? সিদ্দিক তো বেশ কয়েকদিন হলো মারা গেছে। সে তো বিশ্বাসই করে না। না, সিদ্দিক চাচার সাথে প্রতিদিন আমার দেখা হয়। বলে যে এটা তো অসম্ভব ব্যাপার, তুমি বাড়িতে আসার আগেই তো সিদ্দিক মারা গেছে, তোমাকে বিষয়টা বলা হয় নাই। পরের দিন সকালবেলা সত্যি এই সিদ্দিকের বাড়িতে যায়। যাওয়ার পরে সে তার পরিবারের মুখে বিষয়টা শোনে এবং সিদ্দিকের কবরও দেখে আসে, এবং সে জানতে পারে কিভাবে তাকে নির্দয়ভাবে হত্যা করা হয়েছে। তখন সে বুঝতে পারে নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমত ছিল দেখে আমি বেঁচে গেছি, তা না হলে প্রতিদিন আমার সাথে এই ভয়ঙ্কর জিনটা দেখা হতো সিদ্দিক চাচার রূপে, কিন্তু আমাকে কোনো ক্ষতি করেনি। আর আমার এভাবে ওই রাত্রে ঘুরে যাওয়াটাও উচিত হয়নি। যাই হোক, সে আল্লাহর শুকরিয়া আদায় করে যে সে তার বড় ধরনের বিপদ হতে পারতো, কিন্তু হয়নি। কিন্তু সমস্যা হলো ওই কলই ক্ষেতের দায়িত্ব তো রমজান চাচাকে দিয়েছিল জমির মালিক, তাকে তো কলই ক্ষেত পাহারা দিতে যেতেই হবে। এই সিচুয়েশনে যখন তিনি পড়ে যান, তখন রমজান চাচার বাবা তিনি বলেন যে রহমান চাচা, রমজান না তো, রহমান তুমি একা একা যেও না, তোমার সাথে আমিও পাহারা দিতে যাব, তাহলে তুমি ভয় না পাও। তখন বাবার কাছ থেকে এই ধরনের প্রস্তাব শুনে রহমান চাচা উনি যাওয়া শুরু করেন আর কি, যে ঠিক আছে যাব।
তো দুজনই ক্ষেত পাহারা দিতে শুরু করেন। রাত প্রায় 3টা সাড়ে 3টার দিকে। তখন ওই রহমান চাচার বাবা যেহেতু বৃদ্ধ মানুষ ছিলেন, এতক্ষণ রাতের বেলা পাহারা দিয়ে ওনার রাত জাগার অভ্যাস ছিল না ওইভাবে, তখন ওনারা চিন্তা করেন যে তারা চলে যাবে, এখন বাড়ির দিকে চলে যাবে, এখন আর কোনো চোট টোট আসবে না হয়তো। ওনারা যখন হাঁটা শুরু করেছেন, আপনারা জানেন যে এই জমির মাঝখানে যে আইল থাকে, আইলগুলো কিন্তু খুব একটা প্রশস্ত হয় না, পাশাপাশি দুইজন মানুষ কিন্তু হাঁটা যায় না, একজনকেই খুব সাবধানে আইলের উপর দিয়ে হেঁটে যেতে হয়। তো সামনে রহমান চাচার বাবা, পেছনে রহমান চাচা, দুজন হেঁটে যাচ্ছেন। বেশ খানিকটা হাঁটার পরে হঠাৎ করে রহমান চাচার বাবা পেছন দিকে তাকিয়ে দেখে যে রহমান চাচা নেই। কি ব্যাপার, কোথায় গেল? আমাকে না বললে তো চলে যাওয়ার কথা না। উনি আবার ব্যাক করে রহমান চাচাকে খুঁজতে আসেন এবং ডাকাডাকি করতে থাকেন, কিন্তু কোনো সারা শব্দ পাওয়া যায় না। কিন্তু হঠাৎ ওনার কানে একটা শব্দ ভেসে আসে, মনে হচ্ছে যে ধস্তাধস্তির শব্দ এবং গোংরানোর শব্দ, কিন্তু কোথা থেকে আসছিল উনি বুঝতে পারছিলেন না। ওনাদের আবার টর্চ লাইট ছিল না, ওনারা চাঁদের আলোতে ম্যাক্সিমাম আসলে চলাফেরা করতেন না, এবং হাতে হারিকেন থাকতো আর কি। এখন হারিকেনের আলোতে তো খুব বেশি দূর দেখা যায় না। তো যতদূর ওনার মনে হচ্ছিল, দূরে একটি মোটা লম্বা ছায়ামূর্তি উনি দেখছেন। মনে হচ্ছে যে ওই ছায়ামূর্তি কোনো কিছু মানে আশ্রানোর চেষ্টা করছে, এরকমটা মনে হচ্ছে। তখন উনি বুঝতে পারেন যে ওনার ছেলে বিপদে পড়ে গেছে। উনি জোরে জোরে আল্লাহু আকবার আল্লাহু আকবার শব্দ করতে করতে ওই ছায়ামূর্তির দিকে দৌড়াতে থাকেন। তিনি আর ভয় পাননি, তার ছেলেকে তো বাঁচাতে হবে, সে যেই হোক, যত বড় দেবদানবী হোক, তার ছেলের জীবনটাকে রক্ষা করতে হবে। আমার মনে হয় এটি মানে মা বাবার একটা ভালোবাসা, যে সে বুঝতে পারছে ওখানে একটা পিশাচের কবলে তার ছেলে পড়েছে, সে নিজে ভয় পায়নি, তার ছেলেকে বাঁচানোর জন্য সে সেখানে ছুটে যাচ্ছিল। সে যখন ছুটে যায় তখন সে পিশাচটা সেখানে থাকে না, তখন তার ছেলেকে ওই ক্ষেতের মধ্যে পায়। ওই ক্ষেতে তো আসলে ইরিগেশনের বা সেচের জন্য পানি দেওয়া হয়েছিল, যার কারণে ওর ভিতরে কাদা ছিল। ওই কাদার ভেতরে তার ছেলের মাথাটা কিছুটা ঢোকানো ছিল, মানে পুরোপুরি না। তো আর তার ছেলের মুখ দিয়ে, মানে রহমান চাচার মুখ দিয়ে গোংরানোর শব্দ হচ্ছিল। তাকে সেখান থেকে উনি উদ্ধার করেন, উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। প্রতিমধ্যে কোনো সমস্যা হয়নি। বেশ কয়েকদিন রহমান চাচা অসুস্থ ছিলেন, তারপর তিনি সুস্থ হয়ে যান। রহমান চাচা এখনো জীবিত আছেন, কিন্তু ওনার বাবা মারা গেছেন। মদনগেরে নামক যে জায়গাটি, সেই জায়গাটি এখনো আছে। এই জায়গাটিতে সবসময় যে ভয়ের ঘটনা ঘটে তা নয়, কিন্তু যখন ঘটে তখন মানুষকে একদম শেষ করে দেয়। আমরা রহমান চাচার জীবিত থাকার মাধ্যম দিয়েই পূর্ববর্তী কিছু ঘটনার লিঙ্ক খুঁজে পাই এবং সেটার রহস্য উদ্ঘাটন করতে পারি। প্রথমত, বেদের ডাঙ্গা যখন ছিল, বেদেরা নাকি সেখানে বেশি দিন থাকতে পারতো না, আসতো অল্প কিছুদিন থাকতো বা চলে যেত। যদি কেউ জিজ্ঞেস করতে কি ব্যাপার এত তাড়াতাড়ি তোমরা চলে যাচ্ছ কেন, তখন তারা বলতো জায়গাটা ভালো না, এটা বলে চলে যেত। কিন্তু তারা কেন ভালো না, এই জিনিসগুলো আসলে তারা কাউকে ব্যাখ্যা করেনি, আর লোকজন সেভাবে শুনতেও চায়নি। এরপরে যখন মদন মারা যায়, তাকে মাটিতে গেড়ে রাখা হয়, তারপর থেকে নাম হয়ে যায় মদন গেড়ে। মদনের মৃত্যুর পরে সিদ্দিকের মৃত্যু হয়, আর সিদ্দিকের পরে রহমান চাচার সাথে কিছু ঘটনা ঘটতে থাকে। কিন্তু রহমান চাচা কেন, তার সাথে এই ধরনের ঘটনা ঘটতে পারতো কিন্তু ঘটেনি, এটা আল্লাহ ভালো জানেন আর কি। এটার রহস্য আমরা উদ্ঘাটন করতে পারিনি বা আমরা জানতেও পারিনি। ঘটনাটি পাঠিয়েছে মইনুল হক। তিনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। আমার মা বাবার বিয়ের পর বাবার কিনে রাখা এক খণ্ড জমিতে ঘর বানিয়ে থাকতে শুরু করলো। আর আমাদের বাড়িটা ছিল একেবারে জনমানব শূন্য এক এলাকায়, যার চারপাশে ছিল খুব বেশি পরিমাণে গাছগাছালি, মূলত বাঁশবন ছিল বেশি। তো আব্বু ব্যবসার কাজে বেশিরভাগ সময় বাহিরে থাকতেন, বাড়িতে আসতেন না। আমার মা একাই ওরকম জঙ্গলে ঘেরা একটা বাড়িতে থাকতো। একদিন মা জমির এক কোণে একটা কবর দেখতে পেল, অনেকদিন আগের একটা কবর। তো মা অনেক ভয় পেয়ে গেল। আব্বুকে মা এই ব্যাপারে জিজ্ঞেস করাতে আব্বু বলল, ভয় পাওয়ার দরকার নেই, কবরের ওই লোকটা অনেক ভালো মানুষ ছিলেন, পরহেজগার একজন মানুষ ছিলেন তিনি। তো একদিন মা
ওই কবরের পাশে গেলেন, গিয়ে কবরের চারপাশে খুব সুন্দর করে পরিষ্কার করে ফুলের গাছ লাগিয়ে দিলেন, যেন অসাবধানতাবশত কবরটা কোনোভাবে অবমাননা না করা হয়। সেদিন রাতে মা স্বপ্ন দেখলেন একজন সাদা লম্বা দাড়িওয়ালা জুব্বা পরা একজন লোক মাকে বলছে, মা তোমার ভয় নেই, সাহস রাখো, আল্লাহর রহমতে কোনো বিপদ তোমাকে স্পর্শ করতে পারবে না। এরপর থেকে মা কেমন যেন সাহস বেড়ে গেল। মা মাঝে মাঝেই বাড়ির পাশে পুকুরের পানির উপর ওই লোকটাকে নামাজ পড়তে দেখতেন। অনেকদিন পর পর যখন আমার বড় ভাই জন্মায়, তো একদিন মা কাজ করছিল, হঠাৎ একজন লোক আসে, যিনি নতুন লুঙ্গি, নতুন জামা, নতুন গামছা গায়ে দিয়ে এসে আমার ভাইয়ের পাশে বসে। মা কিছুটা অবাক হয়, ওনাকে চিনতে পারে না, কিন্তু মা নানের কাছে শুনেছিলেন এরা এক প্রকার জিন যারা মানুষের বাচ্চাদের মেরে ফেলতো। তো মা শুনেছিল, তো মা কোনো কিছু না ভেবেই ওই লোকটাকে আঘাত করতে শুরু করে এবং এক পর্যায়ে সে ঝাড়ু দিয়ে লোকটাকে মারে। 3 বার মারার পরেই লোকটার চোখ হঠাৎ রক্তের মতো লাল হয়ে যায়। মা সাহস হারায় না, মা মেরেই যায়। এক পর্যায়ে লোকটা নাকে কথা বলতে শুরু করে, বলে যে তোকে আর তোর ছেলেকে কেউ বাঁচাতে পারবে না, আমি আবার আসবো বলেই লোকটা বিড়াল হয়ে যায় এবং সে সেখান থেকে চলে যায়। বলে রাখা এই ঘটনা ঘটেছে দিনের বেলা, যদিও বাড়িতে এত গাছ যে ভর দুপুরকে মনে হচ্ছে একদম সন্ধ্যা। তো এর কিছুদিন পর মা স্বপ্নে দেখে ওই বিড়ালটা মাকে আক্রমণ করেছে, কিন্তু মার সাথে কিছুতেই পারছে না। তারপরের দিন স্বপ্নে দেখলো একটা বাঘ এসেছে, বাঘ হয়ে এসেছে। তো অনেক ধস্তাধস্তির পরেও বাঘটা মার কাছে হার মানে। পরদিন সকালে মা তার শরীরে খুব ব্যথা অনুভব করে। বলে রাখি, আব্বু তখন 1 সপ্তাহ বাড়ির বাইরে ছিল কাজের জন্য, আর কাছে তখন ফোনও ছিল না। তারপর সন্ধ্যাবেলা মা ঘরে বসে হঠাৎ ওই শয়তানটা তার আসল রূপে এসে জানলা দিয়ে হাত বড় করে মার গালে একটা চড় মারে আর বলে, এবারকার মতো বেঁচে গেলি। মা ওর শুধু হাতটাই দেখতে পেয়েছে, লোমশ কালো একটা হাত। তারপর মার বেশ অনেক দিন জ্বর ছিল। এরপর থেকে মার সাথে আর কোনো ঘটনা ঘটেনি, কিন্তু মাঝে মাঝে মা পাশের গাছ থেকে মাটি পড়ার শব্দ আরো অনেক কিছুর আভাস পেত। তখনই মা দোয়া দুরুদের সাথে শুধু একটা কথাই বলতো, তোর কাজ তুই কর আর আমার কাজ আমাকে করতে দে। এটা বলার পর সবকিছু ঠিকঠাক হয়ে যেত। জিন আমাদের সাথে পাশে থাকে, ওদের ক্ষতি বা ডিস্টার্ব না করলে ওরাও আমাদের কোনো ক্ষতি করবে না, এমনটাই মা বিশ্বাস করত। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। রাসেল ভাই, আমি শাকিল আহমেদ লালমনিরহাট জেলা থেকে আপনাকে ঘটনা শেয়ার করছি। আর আজকে আমি যেই ঘটনাটি আপনার সঙ্গে শেয়ার করব, এই ঘটনাটি আমার একজন মামার সাথে ঘটে যাওয়া ঘটনা। সেই মামার নাম হচ্ছে জসিমউদ্দিন। তো আমার মামা একটু পড়াশোনা কম করেছে, যার ফলে তার ভালো তেমন কোনো চাকরি হয়নি। কিন্তু একটা সময় উনি একটা সরকারি গুদামে নৈশ প্রহরীর চাকরি পান। তো তিনি তার জীবনে অনেক ঘটনা পার করে এসেছেন, অনেক ভয়ানক ঘটনা, অনেক জিনভূত, অনেক কিছুই উনি দেখেছেন ওনার নিজের চোখেই। এবং তিনি এসব কিছু দেখতে দেখতে এতটাই সাহসী হয়ে গেছেন যে এখন ওনার কাছে তেমন কোনো কিছুই মনে হয় না। তো রাসেল ভাই, উনি একটা রাতের ঘটনা আমাকে শেয়ার করেছে, যেই ঘটনাটা আমার মনে হয়েছে আপনি যদি শুনেন তাহলে আপনি জাস্ট রীতিমতো অবাক হয়ে যাবেন, বুঝতে পারবেন যে একটা নৈশপ্রহরীর চাকরি যারা করে আর কি, যারা পাহারা দেয়, তারা কতটা রিস্কের মধ্যে থাকে। তো রাসেল ভাই, আমি কোনো কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা আমাদের এলাকারই, এবং এই ঘটনাটা আজ থেকে প্রায় 10 কি 15 বছর আগের একটা ঘটনা।
তো যেই গুদামে আমার মামা চাকরি করছিল সেই গুদামটা ছিল শহরের একদম শেষ প্রান্তে। তার পাশেই ছিল বিশাল বড় একটা ধান ক্ষেত, আর এক পাশে বহু বছর পুরনো একটা কবরস্থান। কবরস্থানের মাঝখানে ছিল একটা বিশাল বড় বট গাছ, আর সেই বট গাছটা একটু পার হয়েই ছোট একটা খালের মতো নদী টাইপের কিছু একটা। তো এই জায়গাটা এমন একটা পরিবেশে, জায়গাটা আসলে বলা যায় যে এই জায়গাটা দিনের বেলাতেও অনেকটা নির্জন থাকে, রাত্রের বেলাতে কোনো কথাই নেই। ঝিঝি পোকার ডাকে এই জায়গাটা পুরো একটা হরহর প্লেসে তৈরি হয়। যাই হোক, আমার মামা সেই যে চাকরিতে জয়েন হয়েছিল, সেই চাকরিতে জয়েন হওয়ার একদিন আগে আসলে ওই যে ওইখানে যে নৈশপ্রহরীর কাজ করেছিল আগে একজন, উনি ওই আমার মামাকে বলেছিল যে রাত 3টার পর যদি কোনো বাঁশির শব্দ তুই শুনিস কখনো উত্তর দিবি না। যদি কোনো খারাপ কোনো শব্দ শুনিস বা কেউ যদি তোকে ডাকে কখনোই উত্তর দিবি না। আরও অনেক উপদেশ দেন আর কি। কিন্তু আমার মামা যেহেতু একটু সাহসী টাইপের ছিল, উনি এই সব কিছুকে হেসে উড়িয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন যে বাঁশি বাজাইলে আবার উত্তর দেয় কে? বাঁশি বাজাইলে তো মানুষ দৌড় দেয়। মানে একটু তাচ্ছিল্য করেছিলেন আর কি। কিন্তু সেই যে পুরনো নৈশপ্রহরীটা ছিল, উনি শুধু এতটুকুই বলেছিল, যেদিন শুনবি সেদিন বুঝবি কত ধানে কত চাল আসে। তো এই কথা বলার পর উনি আর কি ওখান থেকে চাকরি ছেড়ে চলে যান এবং আমার মামা সেখানে জয়েন করেন। রাসেল ভাই, প্রথম 1 সপ্তাহ অনেক ভালোই কাটলো তার, আমার মামার আর কি। মামা আছেন সকাল থেকে একদম রাত পর্যন্ত উনি ঘুমান, এবং রাত 8টার পর থেকে সকাল 7টা পর্যন্ত ওনার ডিউটি চলে। তো এরকম করে যখন প্রথম 1 সপ্তাহ চলে গেল, ওনার ভালোই লাগতেছে, চাকরিতে যেমন কোনো সমস্যা নেই, আর শুধুমাত্র আসতেছে, ডিউটি করতেছে, চলে যাচ্ছে, রাতের বেলায় মাঝে মধ্যে একটু হাঁটাহাঁটি করতেছে, এই টাইপের আর কি। কিন্তু রাসেল ভাই, সমস্যাটা শুরু হলো একদিন, যেদিন প্রবল বৃষ্টি হচ্ছিল। সেদিন আমার মামা বৃষ্টি শুরু হওয়ার আগেই সেই গুদাম ঘরে পৌঁছে গিয়েছিলেন, এবং খুব বেশি বৃষ্টি হওয়ার কারণে গুদাম সহ আশেপাশের যে এলাকাগুলো ছিল সব এলাকার বিদ্যুৎ চলে গেছে। চারিদিকে তখন শুধুমাত্র অন্ধকার আর বৃষ্টির শব্দ ছাড়া কোনো কিছুই যেন কেউ শুনতে পাচ্ছে না। তখন আমার মামা শুয়েছিলেন, তার ঘুম আসতেছে না, কারণ বৃষ্টির মধ্যে কখন গুদামে কি হয় না হয়, তো এইসব বিষয়গুলো নিয়ে উনি শুয়ে শুয়ে আর কি টেনশন করতেছেন। তো হঠাৎ করে উনি দেখলেন যে বৃষ্টিটা একটু থেমে গেছে। তখন উনি ওনার হাতে থাকা টর্চ লাইটটা নিয়ে বেরিয়ে পড়লেন গুদামের চারদিকটা একটু নজরদারি করার জন্য। যাই হোক, উনি যখন এই যে গুদামের যে তার যে নির্দিষ্ট যে রুমটা ছিল, সেই রুমটা থেকে বের হয়ে লাইটটা নিয়ে চারদিকে লাইট মারা শুরু করলো, ঠিক তখনই উনি শুনতে পারলেন দূর থেকে খুবই মিষ্টি সুরে একটা বাঁশির শব্দ ভেসে আসলো। এত সুন্দর একটা সুর, যেই সুরটা সাধারণ কোনো মানুষের সুর না, হয় খুবই একজন দক্ষ মানুষ দ্বারা এটা বাজানো হচ্ছে, এরকম আর কি। কিন্তু আসলে আমার যে মামা ছিল জসিমউদ্দিন, উনি এই সুরটা শুনে বেশ খানিকটা অবাক হয়ে গেলেন যে এত রাত্রে এত মিষ্টি সুরে কে বাঁশি বাজাচ্ছে। বিষয়টা তার কাছে একটু সন্দেহ মনে হচ্ছিল, কিন্তু উনি পরবর্তী সময় ভাবলেন যে হয়তো রাত অনেক হয়ে গেছে, অনেকেই তো এখন জেগে আছে, হয়তো কোনো মানুষ বা কোনো শিল্পী হয়তো তার সুর প্র্যাকটিস করছে আর কি। তো উনি কি করলেন, যেই জায়গাটিতে উনি দাঁড়ালেন, যেই জায়গাটিতে উনি ছিলেন, সেই জায়গাটিতে উনি দাঁড়িয়ে সেই বাঁশির সুরটাকে অনুভব করতে লাগলেন। ঠিক এই যে উনি যে দাঁড়ালেন, দাঁড়ার 2-1 সেকেন্ড পরেই সুরটা হঠাৎ করেই থেমে গেল, এবং সুরটা থেমে যাওয়ার পর আমার মামা ভাবলো যে হয়তো এখন লোকটা বাজাচ্ছে না বাঁশি। যাই হোক, এবার উনি ওনার কাজে লাগলেন। উনি তখন ওনার হাতে যে লাইটটা ছিল, সেই লাইটটা নিয়ে উনি চতুর্পাশ দিয়ে আর কি নজরদারি করতেছেন,
মানে গুদামের আশেপাশ চারদিকে আর কি একটু লাইট টাইট মারিয়ে আর কি দেখাশোনা করতেছেন। ঠিক তখনই উনি ভাবলেন বলতে তখনই উনি আবারও সেই যে বাঁশির সুরটা ছিল সেই বাঁশির সুরটা উনি শুনতে পারলেন। আর ঠিক তখনই ওনার মনে হচ্ছে যে এই যে বাঁশির যে সুরটা ছিল এই সুরটা ওনার যে গুদাম ঘরটা ছিল সেই ঘরটার ভিতর থেকেই আসছে। এবার আমার মামা বেশ খানিকটা সচেতন হলেন, কারণ এরকম সুর তো যেহেতু গুদাম ঘরের ভিতর থেকে আসছে তার মানে গুদাম ঘরের ভিতরে কোনো না কোনো সমস্যা আছে, হয়তো কোনো চোর, হয়তো কোনো মানে ভদ্রবেশী চোর বা অন্য কিছু আছে। তখন উনি কি করলেন, দৌড়ে গিয়ে ওনার যে থাকার রুমটা ছিল সেই রুম থেকে গুদাম ঘরের চাবি নিয়ে আসলেন এবং চাবি যখন নিয়ে এসে গুদাম ঘরের সামনে দাঁড়ালেন, দেখলেন যে না, গুদাম ঘরের তালাটা মারা, কোনো কিছুই নেই, কিন্তু শব্দটা ভিতর থেকেই আসছে। তখন উনি কি করলেন, দৌড়ে ওই চাবিটা নিয়ে এসে গুদাম ঘরের যে দরজা ছিল সেই দরজাটা খুললেন এবং দরজা খোলার পরে উনি ভিতরের দিকে একটু লাইট জ্বালিয়ে দেখলেন, কিন্তু উনি দেখলেন যে ভিতরে কিছুই নেই, শুধু সারি সারি ধানের বস্তা আর বিভিন্ন ধরনের বস্তা আর কি পড়ে আছে। আর ঠিক তখনই উনি কি করলেন, আরেকটু ভিতরে গিয়ে ভালোভাবে আর কি কোনা তারপর উপর নিচ ভালোভাবে একটু চেক করলেন। চেক করার পর উনি পিছনে আসলেন আর কি, এবার দরজা মেরে চলে আসবেন। ঠিক তখনই উনি একটা অনুভব করছেন যে ওনার পিছনে কেউ খুব আস্তে করে একটা কথা বলল। কথাটা এরকম, আমি এই দিকে। এই কথাটা শোনার সাথে সাথেই আমার মামা ঘাড় ঘুরিয়ে পিছনের দিকে তাকালো, এপাশ ওপাশ তাকালো, কিন্তু দেখলো যে না, কেউ নেই, আশেপাশে একদমই ফাঁকা, কোনো কিছুই নেই। কিন্তু এই যে বাঁশির যে সুরটা ছিল সেই সুরটা এবার টোটালি বন্ধ হয়ে গেছে। এরপর আমার মামা যখন আর কি দরজাটা ঠিক মারতে যাবে, তালাটা লক করতে যাবে, তখনই উনি মানে শুনতে পারেন যে এবার বাঁশির সুরটা যেন বাহির থেকে আসতেছে। মানে এতক্ষণ উনি ভাবলেন যে বাঁশির সুরটা গুদাম ঘরের ভিতর থেকে আসতেছে, কিন্তু না, এবার উনি দেখলেন যে সেই বাঁশির সুর সেম শব্দটা বাহির থেকে আসতেছে। তখন উনি খুব তাড়াতাড়ি করে এই গুদাম ঘরের দরজাটা তালায় দিয়ে বাহিরের দিকে লাইট জ্বালানো শুরু করলেন। আর ঠিক তখনই উনি যা দেখতে পারলেন তা ওনার জীবনের সবথেকে ভয়ানক একটা দৃশ্য ছিল। কারণ উনি দেখতে পারেন ওই গুদাম ঘরের পাশে যে কবরস্থানটা ছিল আর সেই কবরস্থানের মাঝখানে যে একটা বট গাছ ছিল, সেই বট গাছের উপরে খুবই লম্বা, মনে হচ্ছে যে তার মাথা আকাশ সমান, এবং তার পরনে একটা সাদা জুব্বা এবং মাথায় পাগড়ি পরা একটা লোক সেখানে দাঁড়িয়ে আছে। এই লোকটা দেখে আমার মামা একদম মানে নিস্তব্ধ হয়ে গেছে, কোনো কিছু বলতে পারছে না, তার মুখ দিয়ে আর কি কোনো কথা বের হচ্ছে না। ঠিক এই অবস্থাতেই উনি আসলে কি করবেন, কি করা উচিত, উনি কোনো কিছুই বুঝতে পারছেন না। আর ঠিক তখনই উনি ওই যে বাঁশি যে শব্দটা ছিল সেই শব্দটা আবারও গুদাম ঘরের ভিতর থেকে আসতে শুনেন। আর তখনই উনি বুঝতে পারেন যে এটা তার সাথে একটা খারাপ কিছু হতে যাচ্ছে। আর তিনি এই সব কিছুতে মানে আর মনোযোগ না দিয়ে উনি ওনার রুমের দিকে ফিরে গেলেন। কিন্তু যখনই উনি ওনার রুমের দিকে ফিরে যাবেন তখনই দেখলেন না, শুনলেন আর কি, পিছন থেকে ওনার কেউ যেন একটা কথা বলছে, জসিম এদিকে আয়। মানে এই কথাটা শুনে আমার মামা আর ওনার শরীরটাকে ঠিক রাখতে একদম কন্ট্রোলে রাখতে পারল না। এবং আমার মামার তখন একটা কথা মনে পড়ল, ওই যে পুরনো যে নৈশপ্রহরী ছিল উনি যে একটা কথা বলেছিল যে যেদিন তোর সাথে হবে সেদিন বুঝবি। মামা এখন আসলে অক্ষরে অক্ষরে বুঝতে পারছে যে তার সাথে আসলে কি হচ্ছে। তখন আমার মামা
আমার ছোটবেলার একটা কথা মনে পড়ে যায় যে আমার নানু নাকি তাকে বলেছিল, কখনো রাত্রের বেলাতে যদি কেউ পিছন থেকে ডাকে তাহলে অবশ্যই যেন সেই ডাকে সাড়া না দেওয়া হয়। তো আমার মামা কোনোভাবেই সেই সাড়া না দিয়ে ঠিক সামনের দিকে চলে গেল এবং সামনের দিকে চলে গিয়ে উনি ওনার রুমের ভিতর ঢুকে পড়ল। ঢুকে রুমের দরজাটা ভালোভাবে লাগিয়ে উনি ওখানে বসে আল্লাহ আল্লাহ জিকির করা শুরু করলো। আর ঠিক তখনই উনি শুনতে পারল কেউ যেন খুব জোরে জোরে তার ওই দরজার মধ্যে নক করছে, যেন দরজাটা খুলে দেওয়া হয়। কিন্তু আমার মামা কোনোভাবেই সেই দরজাটা খুলে দেননি, কারণ উনি জানতেন যদি উনি দরজাটা খুলে দেন তাহলে ওনার সঙ্গে ভালো কিছু হবে না। এবং উনি এইরকম অবস্থাতে মানে কি করবেন, ওনার কাছে তখন ফোনও ছিল না। রাসেল ভাই আজ থেকে 10-15 বছর আগে তো ফোনও ওইরকম অ্যাভেলেবেল ছিল না। তো এটার পর উনি জাস্ট আল্লাহ আল্লাহ করা ছাড়া আর কোনো কিছুই করতে পারছেন না, কারণ ওনার আর মানে সেন্সও কিছু আসতেছে না, আর উনি যে কিছু করবেন সেটা ওনার কাছে করার কিছুই ছিল না। তো রাসেল ভাই এরকম করতে 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 সারা রাত উনি আর কি ওইখানেই ওই দরজার পাশেই বসেছিলেন, কিন্তু বাহির থেকে কিছুক্ষণ পর আর কোনো শব্দ আসেনি। তো এরকম থাকতে থাকতে আসলে উনি কখন যে ঘুমিয়ে পড়েছেন নাকি অজ্ঞান হয়েছেন এটা উনি জানেন না। উনি সকালবেলা উঠে দেখেন যে উনি আসলে ওনার যে বেডটা ছিল সেই বেডের মধ্যে শুয়েছিল। তো পরবর্তী সময় আর কি ওই যে ওখানকার লোকগুলো ছিল তখন ওরা জিজ্ঞাসা করে যে কি হয়েছে রে জসিম, হঠাৎ করে রাত্রেবেলা চিল্লাচিল্লি করে তুই অজ্ঞান হয়ে গেছিস। তখন আর কি আমার মামা পুরো ঘটনাটা খুলে বলে সবাইকে। আর এই ঘটনাটা শুনে ওইখানে যে ওই যে পুরাতন যে নৈশপ্রহরী ছিল ওনার আরেকজন বন্ধু ছিল, 2 জন করে আর কি পাহারা দেওয়া হয়। উনি বলেন যে আমার দোস্ত যে তোকে বলেছিল যে রাত্রের বেলা বাঁশি ফুকালে বা পিছন থেকে ডাকলে যে কি হবে শুনিস না, তুই না খুব হাসছিলি, দেখছিস এটা সত্যি। এরকম আরো অনেক কাহিনী এই গুদাম করে ঘটে থাকে। তো রাসেল ভাই এই কাহিনীর পর থেকে আসলে আমার মামা আর কখনোই ওই গুদাম ঘরের চাকরিটা করেনি। উনি চাকরিটা ছেড়ে দিয়ে পরবর্তী সময়ে আসলে উনি কৃষিকাজে মনোনিবেশ করেন এবং এখনও উনি জীবিত আছেন, কৃষিকাজেই ব্যস্ত আছেন। রাসেল ভাই এটাই ছিল ঘটনা। যদি ঘটনাটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। তো ওনার নাম ছিল স্কুনোয়া, ওনার বয়স ছিল 91 বছর এবং বয়স অনেক হবার পরেও ওনার হাঁটা চলা কথা বলা অনেকটা 50 বছরের বয়সের মতো। ঘটনাটা স্কুনোয়ার কাছ থেকেই শোনা এবং 1937 সালের দিকে জার্মান পুলিশের সাথে এই ঘটনাটা ঘটে। সেই পুলিশের নাম ছিল ডিটার এবং ডিটার যেখানে থাকতো সেই শহরের নাম ছিল হাইডেলবার্গ। এক রাতে হাইডেলবার্গে একটা রবারি আর খুনের খবর ছড়িয়ে পড়ে। পুলিশ ধাওয়া করেছিল সেই ডাকাত দলকে, কিন্তু ধরতে পারেনি। ক্রাইম সিনে গিয়ে ডিটার আর টিম দেখতে পায় 2 5 আর 9 বছরের বাচ্চা সহ এক মাঝবয়স্ক পুরুষের মৃতদেহ। মনে হচ্ছিল লাশগুলোর চোখে, চোয়ালে, পেটে, বুকে ধারালো রড দিয়ে ডাকাত দলের লোকেরা নির্যাতন চালিয়েছে। পুরো শরীর জুড়ে অসংখ্য ক্ষতের ছিদ্র এবং সেই ছিদ্রগুলো দিয়ে তখনও গল গল করে রক্ত পড়ছিল। প্রতিবেশীদের কাছে ডিটার জানতে পারে এই ফ্যামিলির সাথে একজন মহিলাও থাকতো, কিন্তু সেই মহিলা জীবিত নাকি মৃত তার কোনো আর খোঁজ পাওয়া যায়নি। লাশ নিয়ে পাঠিয়ে দেওয়া হয় হাইডেলবার্গের একটি পুরাতন হাসপাতালে। কথিত আছে সেই হাসপাতালে শুধুমাত্র খুন হওয়া আত্মহত্যা করা লাশগুলোই রাখা হতো, পোস্টমর্টেম করা হতো। হসপিটালটা বর্তমানে অ্যাবান্ডন করা হয়েছে বেশ কিছু কারণের কারণে। তো লাশ পৌঁছে দিয়ে বাসায় ফেরার পর ডিটারের হঠাৎ খেয়াল হয় সে লাশের মুখের ভেতর সম্ভবত একটা কাগজ দেখেছিল, কিন্তু সেটা তখন খেয়াল করেনি মনের ভুলে। নিজে নিজে ভাবতে থাকে সে ঠিক করে সত্যি পুরুষের লাশটার মুখের ভেতর যদি কোনো কাগজ থাকে তবে সেখান থেকে কোনো লিড পাওয়া যেত এই মার্ডারগুলো। ডিটার রাত প্রায় 11টার দিকে সেই হাসপাতাল চলে আসে এবং স্টাফকে জিজ্ঞেস করে আজকে রাতে আসা লাশগুলো কোথায় রাখা হয়েছে। তো ডিটার আরো জিজ্ঞেস করে পোস্টমর্টেম করার সময় তার লাশের মুখের ভেতরে কি কোনো কাগজ পেয়েছিল কিনা। স্টাফ বলে সে বেশি কিছু জানে না, যে পোস্টমর্টেম করেছে সে জানতে পারে। তারপরেও ডিটারের মনের মধ্যে খানিকটা খুঁতখুত করছিল বিষয়টা নিয়ে।
স্টাফ তাকে ওই মর্গ পর্যন্ত পৌঁছে দিয়ে চলে যায়। ডিটার সেই পুরুষের লাশ তার মুখের উপর থেকে কাপড় সরিয়ে দেখতে পায় মুখটা পুরোপুরি বন্ধ করা, অথচ লাশ পাঠানোর আগেও সে দেখেছিল লাশের মুখটা অনেকখানি খোলা। ডিটার অনেক টানাটানি করে লাশের মুখ ধরে, কিন্তু সে কিছু খুলতে পারছিল না। সেভাবে তাকে স্টাফকে ডাক দেওয়া দরকার, এবং সে ভাবে সেটা, এবং বাইরে গিয়ে স্টাফকে ডেকে আনে। স্টাফ এসেই দেখতে পায় লাশের মুখটা বড় রকমের হা করা। ডিটার এটা দেখে খুব চমকে যায়। সে ঘাবড়ে স্টাফকে বলে, আমি বের হওয়ার আগেও দেখেছিলাম লাশটার মুখ বন্ধ। স্টাফ বলে, স্যার আপনার ঘুম পেয়েছে, বাসায় চলে যান, এত স্ট্রেস নেওয়ার দরকার নেই, কোনো কাগজ যদি পাই আমরা আপনাকে জানিয়ে দেওয়া হবে। ডিটার আর কিছু বলে না। লাশের মুখের ভিতর লাইট মেরে দেখে কোনো কাগজ নাই সেখানে। যাই হোক, সে তার বাড়ি ফিরে আসে এবং ঘুমিয়ে যায়। ঘুমিয়ে যাওয়ার পর তার ঘুম ভাঙে একটা বিকট শব্দে। কেউ যেন রড দিয়ে তার ফ্লোরে সমানে আঘাত করছে। তাড়াতাড়ি করে হাতের কাছে থাকা টর্চটা দিয়ে সে এদিক ওদিক মারতেই একটা শব্দ শুনছিল, কিন্তু কিছু দেখতে পারছিল না। ইগনোর করে আবার শুয়ে পড়ে তিনি। এরপর ওই রাতে আর কিছুই হয়নি। পরদিন সকালে হাসপাতাল থেকে রিপোর্ট আসে এবং জানা যায় কোনো কাগজ ছিল না লাশটার সাথে। ডিটার তার মনের ভুল ভেবে বিষয়টা ভুলে যেতে থাকে এবং প্রায় 1 বছর কেটে যায়, কিন্তু খুনিকে খুঁজে পাওয়া যায় না। কেসটাও ফাইলের নিচে চাপা পড়ে ধুলো পড়তে থাকে। ঠিক 1 বছর পার হবার পর হাইডেলবার্গে আরো একটা খুনের খবর আসে। শহরের শেষ প্রান্তে একটা বেসরকারি দোকানে খুন হয়েছে। বেকারি শপে খুন হয়েছে। বেকারি শপের মালিক বলেছিল সে দিনে এখানে থাকে, রাতে শপের 2 জন কর্মচারী থাকতো। তবে সেই মার্ডারটাও ছিল গত বছরের ক্রাইম সিনটার মতো। চোখে মুখে বুকে পেটে অসংখ্য ছিদ্রের দাগ। তবে এবার সামান্য ভিন্নতা ছিল সেখানে। বেকারি শপের দেওয়ালে জার্মান ভাষায় লেখা ছিল, এসো আমাকে খুঁজে বের করো। তো ডিটার এবার একটা লাশের মুখের ভেতর স্পষ্ট দেখতে পায় একটা কাগজ। সে এবার টান মেরে কাগজটা বের করে ফেলে। কাগজ খুলে দেখতে পায় সেখানে লেখা ছিল, পূর্ব দিকের একটা পুরাতন শহর থেকে মাইল 10 ভেতরে একটা পুরাতন গুহায় লুকিয়ে আছে সব রহস্য। ডিটার কাগজটা তার কাছে রেখে দেয়। লাশ পোস্টমর্টেম হওয়ার পর ডিটার তার একজন জুনিয়রকে দায়িত্ব দেয় মৃতের বাড়ির লোকের কাছে তাদের অতীতের চলাফেরার খবর সংগ্রহ করে আনতে। ডিটার এরপর একদিন বের হয় পূর্ব দিকের সেই শহরের উদ্দেশ্যে। শহরের নামটা জানা যায়নি। সে ওখানে পৌঁছে দেখতে পায় পাথর দিয়ে তৈরি অসংখ্য ঘর, দেখতেও অদ্ভুত। সে বলেছিল তার জীবনে এরকম ঘর সে কখনো দেখেনি। ঘরগুলোর সাইজ ছিল বেশ ছোট ছোট, 2 থেকে 3 ফুট সাইজের মানুষের জন্য উপযোগী হবে। এখানে কোনো সাধারণ মানুষ মাথা নিচু করেও ঢুকতে পারবে না। ডিটার সেই কাগজের নির্দেশনা মোতাবেক সামনের দিকে যেতে শুরু করে এবং 10 মাইল পথ অতিক্রম করার উদ্দেশ্য নিয়ে। যেতে যেতে মাথার উপর দিকে সূর্য নেমে যায়, অন্ধকার ছেয়ে যেতে থাকে সবকিছু। সে একটা জায়গায় দাঁড়িয়ে ব্যাগ থেকে কিছু খাবার নিয়ে ডিনার করতে শুরু করে। হঠাৎ একটা বেশ ফর্সা বর্ণের লালচে চুলের একটা বাচ্চা তার সামনে এসে হাত পেতে দাঁড়িয়ে থাকে। বাচ্চাটার চোখের দিকে ডিটারের অনেক মায়া হয়। দেখে মনে হচ্ছিল অনেক দিন বাচ্চাটার পেটে কোনো খাবার পড়েনি, চোখে ঘুম নেই। সে বাচ্চাটাকে একটা প্যাকেট দেয় খাবারের। বাচ্চাটা সেটা নিয়ে একটা দৌড় দেয় সেখান থেকে। ডিটার আর বাচ্চাটাকে সেখানে খুঁজে পায়নি। খাওয়া শেষ করে সে আবারও সামনের দিকে যেতে শুরু করে। উঁচু নিচু রাস্তায় তার গাড়ি চালাতে অনেক কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল পেছন থেকে কেউ টেনে ধরেছে গাড়িটাকে। সে ঠিক করে এই রাস্তায় গাড়ি নিয়ে এগোনো যাবে না, পায়ে হাঁটা শুরু করতে হবে। কুয়াশা তখন বেশ তীব্রভাবে ঢেকে ফেলেছে তার সামনের সবকিছু। হঠাৎ তার অনুভব করে বেশ ঠান্ডা কিছু তার একটা গাল স্পর্শ করে পেছনের দিকে চলে গেছে। সে পাত্তাই দিচ্ছে না এসবে। মনে মনে ভয় পেতে শুরু করে সে, কিন্তু ফিরে যাওয়ার কথা তার মাথায় কেন জানি আসছিল না। প্রতিটি পদক্ষেপে তার মনে হচ্ছিল আরো সামনের দিকে যাবে সে, আরো সামনের দিকে তাকে যেতে হবে। কেমন একটা নেশা চড়ে বসেছিল তার মাথায়। হাঁটতে হাঁটতে সে একটা পাহাড়ের সামনে এসে পৌঁছায়। ছোটখাটো একটা গুহার মতো ছিল সেখানে। ডিটার বুঝতে পারে ওই কাগজে সম্ভবত এই গুহার কথাই বলা হয়েছিল। সে ফট করে ভেতরে চলে যায়। ভেতরে গুহার উপর থেকে টপ টপ করে পানি পড়ার শব্দ ছাড়া অন্য কিছুই সে শুনতে পাচ্ছিল না। অনেকখানি ভেতরে চলে যাবার পর সে দেখে একটা বাচ্চা অবয়বের মতো কিছু একটা পেছন হয়ে দাঁড়িয়ে কিছু একটা খাচ্ছে। ডিটার
কাপা কাপা গলায় বাচ্চাটাকে ডাকে। বাচ্চাটা তখন খাওয়া বন্ধ করে দেয়, কিন্তু ডিটারের দিকে তাকাচ্ছিল না। ডিটার কাছে গিয়ে বাচ্চাটার গায়ে হাত দিতেই অনুভব করে প্রচন্ড ঠান্ডা একটা দেহ। তার মনে হচ্ছিল সে কোনো একটা বরফের টুকরায় হাত দিয়েছে। বাচ্চাটা ডিটারের হাত ছড়িয়ে সামনের দিকে দৌড়ে চলে যায়। ডিটার বাচ্চাটাকে ডাকতে ডাকতে ধাওয়া করতে শুরু করে। একটা পর্যায়ে এসে ডিটারের মাথায় একটা কথা ঘুরপাক খেতে শুরু করে, কারণ তার সামনে তখন 4টে রাস্তা চলে এসেছিল। সে ভুলে যায় সে কোন পথটা দিয়ে গুহার ভেতরে ঢুকেছিল। হঠাৎ একটা রাস্তার ওদিক থেকে বাচ্চার আওয়াজ আসে। এখানে এসে মানুষ ধন সম্পদ পেয়ে নিজেকে ভুলে যেতে শুরু করে, আর যখনই মানুষ নিজেকে ভুলে যায় ঠিক সেই রাতেই একখানে থাকা প্রহরী মানুষগুলোকে তাদের সাথে নিয়ে যায়। কথা শেষ হওয়ার আগেই হঠাৎ কণ্ঠটা উধাও হয়ে যায়। পেছন দিক থেকে শুনতে পায় ঠক ঠক করে কেউ যেন হেঁটে আসছে তার দিকে। ঠক ঠক ঠক, এবং তার পেছনে দাঁড়িয়ে গেছে এরকমটা সে অনুভব করে, কিন্তু পেছনে তাকানোর সাহস তিনি পাচ্ছিল না। পেছন থেকে একটা কণ্ঠ বলে, এগিয়ে যাও, খানিকটা দূরে তোমার জন্য অপেক্ষা করেছে গোটা দুনিয়ার মূল্যবান ধন সম্পদ। ডিটার এটা শোনার সাথে সাথে ফিল করে তার পা দুটো তার নিজের আয়ত্তে নেই। সে এগিয়ে যাচ্ছে কিন্তু চাচ্ছিল না সামনের দিকে যেতে। মিনিট 2 পর একটা জায়গায় এসে থেমে যায় সে। তার সামনে তখন অসংখ্য মূল্যবান স্বর্ণ। তার চোখ সেদিকে আটকে যায়। আবার পেছন থেকে ঠক 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 শব্দ, আর সাথে একটা কণ্ঠ, নিয়ে যাও, এগুলা সবই তোমার। ডিটার এবার পেছন দিকে তাকানোর চেষ্টা করলো। তার ঘাড় কোনোভাবেই সে পেছনের দিকে ফেরাতে পারছিল না। কণ্ঠটা আবার তাকে বলে, এখান থেকে যতটুকু পারো ঠিক ততটুকু যদি তুমি নিজের সাথে না নিয়ে যাও, তবে এই গুহাতেই আটকা পড়ে তুমি মারা যাবে। যদি বাঁচতে চাও এগুলা নিয়ে যাও। ডিটার কোনো উপায় না পেয়ে তার সাথে থাকা ব্যাগটাতে এক এক করে স্বর্ণ তুলতে শুরু করে। ব্যাগ ভরে গেলে সে আবার টের পায় তার পা তার কন্ট্রোলের বাইরে, নিজে নিজেই চলছে। হাঁটতে হাঁটতে সে একসময় বুঝে ফেলে গুহার বাইরে চলে এসছে সে। মনে মনে চিন্তা করে এসব যে নিয়ে যাবে তা ঠিক হবে না, এবং তা ঠিক হবে কিনা তার শিওর না, কারণ সে তার সাথে তখন যা যা হলো তার কাছে কোনো কিছু স্বাভাবিক মনে হচ্ছিল না। ব্যাগটা সে ছুঁড়ে মারে পাশের জঙ্গলের দিকে। ব্যাগ ফেলে এক দৌড়ে সে তার গাড়ির কাছে চলে আসে। গাড়ির কাছে সে দেখতে পায় ওই বাচ্চাটা যে তার কাছে খাবার নিয়ে গেল সে বসে আছে গাড়ির ভেতর। বাচ্চাটা তাকে বলে, ফেলে দিয়ে কাজটা ঠিক করনি, ওরা আসবে তাদের হারিয়ে যাওয়া সম্পদ ফিরিয়ে নিতে। ফিরিয়ে দিতে না পারলে ওরা তোমার চোখ উপড়ে নিয়ে যাবে। ডিটার এটা শুনে ঘাবড়ে গিয়ে ভয়ের কারণে হাতে থাকা পিস্তলটা দিয়ে বাচ্চাটার দিকে তাক করে পুরো ম্যাগাজিন খালি করে দেয়। গুলি করা শেষ হয়ে গেলে সে দেখতে পায় ম্যাগাজিনে ম্যাগ খালি করে দেয়, এবং দেখতে পায় সে বাচ্চাটার মাথায় গুলি লেগেছে, রক্ত টপ টপ করে পড়ছে, কিন্তু বাচ্চাটা ডিটারের দিকে তাকিয়ে তখনও হাসছে আর বলছে, ব্যাগটা খুঁজে নিয়ে এসো, নাহলে তোমার মৃত্যু তোমার পেছন পেছন ধাওয়া করবে। এটা বলেই বাচ্চাটা ডিটারের চোখের সামনে থেকে এক নিমিষে হাওয়া হয়ে যায়। ডিটার তাড়াতাড়ি গাড়িতে চড়ে বসে, উদ্দেশ্য সরাসরি হাইডেলবার্গ পৌঁছানো। শহরে পৌঁছে তিনি সে থানায় রিপোর্ট করে যে ওই এলাকায় কিছু পায়নি। রাতের ঘটনাগুলো সে কাউকে শেয়ার করেনি, কারণ তার মনে হচ্ছিল এসব অবিশ্বাস্য জিনিস কেউ বিশ্বাস করতে চাইবে না। সন্ধ্যার দিকে ডিটারের খেয়াল হয় তার ফিয়ান্স আজকে হাইডেলবার্গ আসার কথা এবং তাকে রিসিভ করতে নিয়ে যেতে হবে, কিন্তু তার শরীরটা হঠাৎ খারাপ হয়ে আসতে শুরু করে। রাতে তার ফিয়ান্স নিজেই ডিটারের বাসায় চলে আসে। ডিটারের ফিয়ান্স তাকে জানায় গতকাল রাতে সে অদ্ভুত একটা স্বপ্ন দেখেছিল। ডিটার জানে এসব তখন থাক, আমার অনেক খারাপ লাগছে শরীরটা। রাতে ডিটার যখন ঘুমিয়ে যায় তার ফ্লোরে কারো রড দিয়ে বাড়ি মারার শব্দে তিনি ডিটারের গত বছরের ওই রাতটার কথা মনে পড়ে যায় যে রাতটা ঠিক এরকম শব্দ হয়েছিল। সে উঠে গিয়ে তার ফিয়ান্সকে ডেকে তোলে। সে জানায় সে এরকম শব্দ আগে কোনো শব্দ শোনেনি। ডিটার মনের ভুল ভেবে আবারও রুমে চলে যায়। রুমে ঢুকেই তার চোখ প্রায় কপালে উঠে যাবে। সে দেখে ওই রাতে যে বাচ্চাটাকে সে গুলি করেছিল সেই বাচ্চাটা তার স্টাডি টেবিলে বসে আছে। ডিটার তার মুখ দিয়ে কোনো কথা বলতে পারছিল না। সে চেষ্টা করছিল তার ফিয়ান্সকে ডাকার, কিন্তু তার মুখ যেন কেউ সেলাই করে দিয়েছে এমন অবস্থা। বাচ্চাটার পেছন থেকে একটা কুজো বৃদ্ধ লোক এগিয়ে আসে এবং লাঠিতে ভরা ঠক ঠক শব্দ। লোকটা ডিটারের মাথার কাছে এসে চুল টেনে ধরে রাগের মাথায় কিছু একটা বলে, যা শুনে ডিটার জ্ঞান হারিয়ে ফেলে।
জ্ঞান ফেরার পর ডিটার সেই কথাটা মনে করতে পারেনি। তার শুধু এতটুকু মনে ছিল, একটা বাচ্চা আর বৃদ্ধ লোককে সে তার ঘরে দেখেছিল। তার কথায় কেউ তেমন একটা গুরুত্ব দেয়নি। একদিন হঠাৎ ডিটারের সেই জুনিয়র জানায় বেকারি শপের মৃত লোক দুটোর ব্যাপারে। সে বলে বেকারি শপে যে দুটো লোক মারা গিয়েছিল তাদের সাথে গত বছরে হাইডেলবার্গে মারা যাওয়ার দুটো বাচ্চা আর একজন পুরুষের কিছুটা কানেকশন আছে। অদ্ভুত কোনো একটা কারণে এরা 5 জনই হাইডেলবার্গের একটা ওল্ড এইজ ফাউন্ডেশনের সাথে জড়িত ছিল। প্রথমে যে পুরুষটা মারা গিয়েছিল সে ওই ওল্ড এইজ ফাউন্ডেশনের প্রতি মাসে কিছু সংখ্যক টাকা পয়সা ডোনেট করত। পুরুষের বাচ্চা দুটো সেই ওল্ড এজ মাঝে মাঝেই যেত, আর বেকারি শপের মৃত 2 লোক আগে সেই ওল্ড এজ ফাউন্ডেশনে রান্না করার দায়িত্বে কাজ করত। এরা হঠাৎ করেই একদিন সেখানে কাজটা ছেড়ে দেয়। সবাই বলছিল নাকি উল্টাপাল্টা কিছু একটা দেখে রাতারে চিৎকার চেঁচামেচি করছিল, মনস্টার মনস্টার বলে। তাদের জিজ্ঞেস করা হলে তারা শুধু একজন আর একজনের দিকে তাকিয়ে থাকতো, আর কিছুক্ষণ পর হাড়মাও করে কান্নাকাটি শুরু করে দিত। এরপর তারা সেখানে কাজটা ছেড়ে দেয়। কেউ এর পেছনের রহস্যটা জানতে পারেনি। কাজটা ছাড়ার পর 2 সপ্তাহ পর পরই তাদের অস্বাভাবিকভাবে মৃত্যু হয়ে যায়। ডিটার সব শুনে কিছু বুঝতে পারে না এসবের মূলটা আসলে কোথা থেকে। তার ফিয়ান্সে তখনও হাইডেলবার্গে তার বাসায় ছিল। ফিরে গিয়ে সে তার ফিয়ান্সেকে জুনিয়রের বলা ঘটনাটা জানায়। তার ফিয়ান্সে বলে যে কিছুদিন আগে একটা ওল্ড এজ হোমকে স্বপ্নে দেখেছিল। সে দেখেছিল পুরাতন একটা ওল্ড এজ হোম, অনেকগুলো বৃদ্ধ লোক এবং সবাই চুপচাপ বসে আছে। কেউ হুইল চেয়ারে, কেউ দেয়ালে পিঠ ঠেকিয়ে, কেউ বা মাটিতে শুয়ে। হঠাৎ ডিটার কোথায় থেকে যেন এসে বৃদ্ধগুলোকে একে একে রড দিয়ে পেটাতে শুরু করে। বৃদ্ধ লোকগুলো কান্নাকাটি করছিল এবং রীতিমতো প্রাণ ভিক্ষা চাইছিল, কিন্তু ডিটারের চোখে মুখে নাকি তখন একটা জানোয়ারের মতো ভাব ছিল। পেটাতে পেটাতে সে একটা বৃদ্ধ লোককে মেরে ফেলে। সাথে সাথে বাকি বৃদ্ধগুলো ডিটারকে একই সাথে ধরাধরি করে ছাদে নিয়ে উপর থেকে নিচে ফেলে দেয়। ফেলে দিয়ে আবারও তাকে ছাদে তুলে নিয়ে আসে এবং আবারও তাকে নিচে ফেলে দেয়। এভাবে 10-15 বার ডিটারকে ছাদ থেকে নিচে ফেলে দেওয়া হয়। ওর ফিয়ান্স এসব দেখে বৃদ্ধগুলোকে আটকাতে গেলে বৃদ্ধগুলো তাকে জানায় ডিটারের মধ্যে শয়তান ঢুকে গেছে। আস্তে আস্তে শয়তানটা ওকে নিজের আয়ত্তে নিয়ে আসবে। ডিটার একসময় তার খুব কাছের যে কোনো একজনকে খুন করবে সেই শয়তানকে খুশি করার জন্য। খুন করার পর সেই শয়তানটা নিজেই ডিটারকে হত্যা করে চলে যাবে। ডিটা তার ফিয়ান্সকে জিজ্ঞেস করে স্বপ্নটা কয়দিন দেখেছ? তার ফিয়ান্সে জানা একদিনই দেখেছিল সে। ডিটার এটাই খুব একটা গুরুত্ব দেয় না, কারণ সে শয়তান বা সেরকম কোনো কিছুতে সেমন বিশ্বাস করতো না। এভাবে দিন কাটতে থাকে। তার ফিয়ান্সে হাইডেলবার্গ থেকে চলে যায় কিছুদিন পর। এর প্রায় 2 সপ্তাহ পর ডিটার এক হলিডেতে একটা বারে যায় ড্রিঙ্ক করবার জন্য। সেখান থেকে ফিরে আসার পর সে খেয়াল করে তার পেছন পেছন কেউ হেঁটে আসছে। সে থেমে গেলে ওই লোকটা থেমে যায়। সে কিছুক্ষণ পর খেয়াল করে লোকটার দিকে ফিরে সরাসরি দৌড় দিতে শুরু করে ধরার জন্য। তো লোকটা ডিটারকে ফাঁকি দিয়ে কোথাও পালিয়ে যায়। ডিটারের বাসায় ফিরে ফ্রেশ হবার পর তার দরজায় কারণ নক করার শব্দে সে দরজা খোলে। দেখতে পায় একটা বেশ লম্বা চড়া লোক, মাথায় গোল একটা ক্যাপ। লোকটা ডিটারকে বলে ভেতরে আসতে পারি? ডিটার জিজ্ঞেস করে কে আপনি? লোকটা জানে আমি সেই যে আপনার এতক্ষণ ধরে ফলো করে আসছিলাম এবং আমি সেই ব্যক্তি যে আপনাকে মৃত্যুর রহস্যটা জানাতে পারবে। ডিটার নাড়াচাড়া দিয়ে দাঁড়ায়। এতগুলো দিন খুঁজেও তারা কিছু জানতে পারেনি, অথচ এই লোক কোথা থেকে এসছে সবকিছু জানে। তো ডিটার লোকটাকে ভেতরে এনে বসায় এবং বসে জিজ্ঞেস করে বলো কি কি জানো, কিভাবে হলো লোকগুলোর মৃত্যু? লোকটা জানে আমি তাদের মৃত্যুর খবর দিতে এখানে আসিনি, আমি এসেছি যেন আপনি প্রাণে বেঁচে যান। ডিটার মাথা গরম করে চিৎকার চেঁচামেচি শুরু করে লোকটার উপর, এবং লোকটা তখন বলে ভাই মাথা গরম করে লাভ নেই, আপনি নিজেই নিজের মৃত্যুকে আপনার পেছনে লেলিয়ে দিয়েছেন, তা আপনাকে জানানোর জন্য আমার এখানে আসা। শুনুন, যে বৃদ্ধ লোকটাকে আপনি এখানে নিয়ে দেখেছিলেন সে ছিল জার্মান আর্মির একজন লেফটেন্যান্ট। সে নিজের টাকা খরচ করে নিজ জন্মস্থান হাইডেলবার্গে একটা ওল্ড এজ হোম বানিয়েছিল অসহায় লোকদের আশ্রয় দেবার জন্য। সবকিছু ঠিকঠাক চলছিল। হঠাৎ করে লেফটেন্যান্ট শহর থেকে গায়েব হয়ে যায়। কেউ বলতে পারছিল না সে কোথায় চলে গেছে বা তাকে কোথায় নিয়ে যাওয়া হয়ে গেছে কিনা। তার সাথে তার নাতি থাকতো। তার একমাত্র ছেলে মারা গিয়েছিল অনেক বছর আগেই। ছেলের স্ত্রী পরে চলে যায় অন্য একজনকে বিয়ে করে। তার নাতি তার সাথে থেকে যায়। লেফটেন্যান্ট গায়েব হয়ে যাওয়ার পর থেকে তার নাতি সবাইকে বলছিল গত রাতে তার সামনে তার দাদাকে একটা জন্তু মুখের সাথে কামড়ে ধরে আকাশে উড়াল দিয়ে কোথাও নিয়ে চলে গেছে।
বাচ্চাটার কথায় কেউ বিশ্বাস করছিল না, কারণ এটা কারো কাছে বিশ্বাসযোগ্য নয়। এর কিছুদিন পর খবর পাওয়া যায় সেই বাচ্চাটাকে মৃত অবস্থায় বাড়ির ভেতর পাওয়া গেছে। চোখে, মুখে, বুকে, পেটে বিভিন্ন স্থানে বড় বড় ছিদ্রর চিহ্ন। কেউ বুঝতে পারেনি এটা কেন হয়েছিল। লেফটেন্যান্ট তার নাতির মৃত্যুর পর ছেলের স্ত্রী আসে প্রপার্টি ক্লেম করার জন্য এবং আইন অনুযায়ী সে প্রপার্টিগুলো পেয়েও যায়। মহিলাটির দ্বিতীয় স্বামী ছিল একজন সাংবাদিক। বছর 5 পর একটা সেমিনারে অ্যাটেন্ড করা অবস্থায় সেখানে হুট করে কোথা থেকে যেন আগুন লেগে যায়, সেই আগুনেই পুড়ে মারা যায় সেই মহিলার স্বামী। এর 1 বছর পর মহিলা আরো একটা বিয়ে করে। বিয়ে করার পর সেখানে তার প্রথম স্বামী, মৃত সন্তান, দ্বিতীয় স্বামী এবং লেফটেন্যান্টকে দেখতে শুরু করে। মহিলাটা বলেছিল ওরা সবাই ওই মহিলাকে বিভিন্নভাবে ভয় দেখাতো, যে কারণে সে জাদুবিদ্যা জানা একজনের কাছে গিয়ে এসব জিনিসগুলো জানায়। সেই লোক মহিলাকে বলে এইসবই আপনার ক্লেম করা প্রপার্টির উপরে লেগে থাকা অভিশাপ। এই অভিশাপ না কাটালে এই প্রপার্টি আপনাকে গিলে খাবে। লোকটা সেই মহিলাকে বলে এটা থেকে মুক্তি পেতে হলে আপনার তৃতীয় স্বামীকে একটা পুরাতন গুহায় নিয়ে শয়তানের নামে উৎসর্গ করতে হবে। মহিলা অনেকটা লোভী ছিল। প্রপার্টির লোভে সে একসময় রাজি হয়ে যায় এই প্রস্তাবে। কথা মোতাবেক সে কৌশলে তার তৃতীয় স্বামীকে একটা গুহায় নিয়ে যায় এবং অজ্ঞান করে ফেলে। ওই লোকটা মহিলার সামনেই তার তৃতীয় স্বামীকে একটা পাথর দিয়ে তৈরি খাঁচা টাইপের কিছু একটা আটকে রেখে ভেতরে আগুন ধরিয়ে দেয়। তার স্বামী সেখানে চিৎকার করতে করতে মারা যায়। লোকটা মহিলাকে জানায় লাশ এখানে পুঁতে রেখে ঠিক 4 দিন পর এখানে তার প্রপার্টি থেকে কিছু অংশ বিক্রি করে সেই টাকা দিয়ে স্বর্ণ কিনে এনে এখানে বেঁধে রেখে যেতে হবে। মহিলা ঠিক সেই কাজগুলোই করে। এরপরে সবকিছু ঠিক হয়ে যায়, কিন্তু একদিন বেশ অদ্ভুত একটা ঘটনা ঘটে। মহিলার প্রতিবেশীরা এক রাতে মহিলার বাড়ি থেকে গলা ফাটানো চিৎকার চেঁচামেচি শুনে ভয়ে ঘাবড়ে ওঠে। চিৎকার শুনে মনে হচ্ছিল যেন কেউ কাউকে ছাল ছাড়িয়ে গায়ে লবণ লাগিয়ে দিচ্ছে। সবাই মিলে মহিলার বাড়ির দরজা ভেঙে ভেতরে যায়। তখনও সেই মহিলা বেডরুম থেকে ভয়ানক চিৎকার ভেসে আসছিল, যা শুনে অনেক প্রতিবেশী সেখান থেকে পালিয়ে যায়। সেখানে থেকে গিয়েছিল 2 জন যুবক। ওরা 2 জন বেডরুমের দরজা ভেঙে যা দেখে তারা চিৎকার করতে দেখে তারাও চিৎকার শুরু করে। ওরা দেখে সেই মহিলা বিছানায় বসে আছে, গায়ের একটা অংশ চামড়া নেই, শুধু মুখের অংশ বাদ দিয়ে। মহিলার খাটের চারদিকে দাঁড়িয়ে ছিল লম্বা কয়েকটা লোক, যারা কিছুক্ষণ পর পর মহিলার দিকে কি জানি ছিটিয়ে দিচ্ছিল, আর মহিলার চিৎকার কয়েক গুণ বেড়ে যাচ্ছিল। এটা দেখে ওরা চিৎকার দিয়ে বাইরে বেরিয়ে এসে সবাইকে বলে দেয় এবং সবাই মিলে সেখানে গিয়ে দেখতে পায় মহিলাটা মৃত। এরপর থেকে লেফটেন্যান্ট ওই ওল্ড এজ হোমের সাথে যুক্ত থাকা লোকের মধ্যে কেউ না কেউ অস্বাভাবিকভাবে মারা যেত। কেউ জানতো না কিভাবে মারা গেছে। ডিটার এটা শুনে সেই লোককে প্রশ্ন করে, আপনি কিভাবে জানলেন এসব? সেই লোক বলে সে ওই লেফটেন্যান্টের ছেলের বন্ধু ছিল। এরপর ডিটার সেই লোককে তার সাথে ঘটা সবকিছু শুরু থেকে শেষ পর্যন্ত জানায়। এই লোকের কাছ থেকে স্কুনোয়া ঘটনাটা শুনেছিল। সেই লোক ডিটারকে বলে ওই জায়গায় ফিরে যান যেখানে আপনার মনে হয় সব ঘটনার সূচনা হয়েছিল। ডিটার বুঝে ফেলে কোন জায়গাটা কথা বলা হচ্ছে। সেই ভুতুরে গুহা যেখানে তাকে স্বর্ণ ভর্তি ব্যাগ ধরিয়ে দেওয়া হয়েছিল। ডিটার এরপর একদিন সেই গুহায় দিয়ে যাওয়ার সময় বের হয়ে সম্পূর্ণ একা। যেখানে যাওয়ার পর 3 থেকে 4 দিন পার হয়ে যায়, তো ডিটারের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সবাই অবাক হয়ে গেছে। সেই লোকটা একদিন ছদ্মবেশে পুলিশকে ওই জায়গাটার কথা জানায় যেখানে ডিটারের যাওয়ার কথা ছিল। পুলিশ সেই এলাকার উদ্দেশ্যে বের হয়, কিন্তু আশ্চর্যজনকভাবে হলেও পুলিশ সেই গুহা তো দূরে থাক, সেই জায়গাটাই খুঁজে পায়নি। এরপর অনেকদিন ধরে ডিটারের খোঁজ চলে, কিন্তু 1 বছর, 2 বছর, 5 বছর কেটে যায়, ডিটারের কোনো হদিশ পাওয়া যায় না। কোন একটা ভাবে জানা গেছিল ডিটারের ফিয়ান্স নাকি ডিটার নিখোঁজ হওয়ার 1 মাস পর উল্টাপাল্টা স্বপ্ন দেখতে শুরু করে। সে প্রায়শই বলে উঠতো ডিটার এসেছে, তাকে যেতে হবে। এরকম চলতে চলতে ডিটারের নিখোঁজ হওয়ার 1 বছর পর তার ফিয়ান্সে মানসিক ভারসাম্য হারিয়ে একদিন ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে যায়। তার ডায়েরি থেকে পরে একটা নোট উদ্ধার করা হয়েছিল, যাতে লেখা হয়েছিল ডিটার আমাকে বলেছে যদি আমি ছাদ থেকে লাফ দেওয়ার পর বেঁচে যাই তবেই সে ফিরে আসবে। কিন্তু সেই মেয়ে আর জীবিত ছিল না এবং ডিটারকেও হাইডেলবার্গে আর কখনো দেখা যায়নি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। রাসেল ভাই, আমি শাকিল আহমেদ লালমনিরহাট জেলা থেকে আপনাকে ঘটনা শেয়ার করছি। আর আজকে আমি যেই ঘটনাটি আপনার সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমি শুনেছিলাম
আমাদের পাশের জেলা কুড়িগ্রামের একজন আমার আত্মীয়র কাছ থেকে, যার নাম হচ্ছে রফিকুল ইসলাম। তো রাসেল ভাই, কুড়িগ্রাম জেলাটা কিন্তু বাংলাদেশের খুবই প্রত্যন্ত একটা গ্রাম, আর এই জেলার মধ্যে খুবই দরিদ্র, আর এখনও মানুষ অন্ধবিশ্বাস, কালো জাদু, তারপর কবিরাজি এইসব কিছুতে খুবই বিশ্বাস করে। তো যাই হোক রাসেল ভাই, আমি ঘটনায় চলে যাই। তো আমার যে আত্মীয় ছিল রফিকুল ইসলাম, তার বাড়ি এবং বাজারের মাঝখানের দূরত্ব প্রায় 2 কিলোমিটার। আর এই 2 কিলোমিটার রাস্তার মাঝখানে ওদের একটা পুরনো বাঁশের ঝাড় আছে, যেই বাঁশের ঝাড়টা বিভিন্ন সময় কলঙ্কিত হয়েছে, বিভিন্ন সময় অনেক ভয়ানক ঘটনা ঘটে গেছে, বিভিন্ন সময় মানুষ সেখানে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে। সবাই বলতো এই গ্রামটা, এই বাঁশঝাড়টার জন্যই নাকি এখন পর্যন্ত কোনো উন্নতর ছায়া পর্যন্ত পড়েনি, কারণ মানুষ নাকি রাত্রের বেলা হলেই এই গ্রামের বাইরে আর কেউ বের হয় না। বহু বছর আগে নাকি সেই যে বাঁশঝাড় ছিল, সেই বাঁশঝাড়ের মধ্যে রহস্যজনকভাবে একটা নবগৃহবধূ মারা যান, এবং এই মারা যাওয়ার পর সেই মহিলা নাকি এখন পর্যন্ত ওই বাঁশঝাড়ের মধ্যেই আছে, কারণ সেই মহিলার লাশ পাওয়া যায়নি, শুধুমাত্র সেই মহিলার কিছু কাপড় চাপড় পাওয়া গেছে, এবং আলামত হিসাবে সেই মহিলার পায়ে যে নূপুর ছিল, সেই নূপুরগুলোও নাকি সেই বাঁশঝাড়ে পাওয়া গিয়েছিল। কিন্তু রাসেল ভাই, আমার যে আত্মীয় রফিকুল ইসলাম ছিল, উনি ছিলেন একজন হাফেজ মানুষ, এবং উনি এইসব কিছুতে একদমই বিশ্বাস করতেন না, কারণ উনি জানতেন যে আসলে ভূত পেত মানুষের এত সহজে ক্ষতি করে না, যদি নাকি সেই মানুষ ভূত পেতের ক্ষতি করে। যাই হোক, উনি একটা মাদ্রাসা পড়াতেন, সেটা হচ্ছে বাজার মসজিদে। ওই যে বাজারটা ছিল, সেই বাজারের সাথে একটা মসজিদ ছিল, সেই মসজিদের মধ্যে উনি মানে ইমামতি করতেন, এবং সকালবেলা উনি মাদ্রাসা পড়াইতেন। তো যাই হোক, একদিন কোনো কারণে উনি রাত্রের বেলা সেই মসজিদের মধ্যে রাত্রি যাপন করেন আর কি। তো রাত্রি যাপন করা শেষে উনি যখন ফজরের আজানের আগ মুহূর্তে উনি আর কি ভাবলেন যে আজকে নামাজটা পড়ে আমি ফজরের পরেই বাড়ি চলে যাব। রাসেল ভাই, উনি ফজরের আজান দেন, এবং ফজরের নামাজ শেষ করে উনি একাই, নামাজ শেষ করার পর কোনো লেট করেনি, তখন একটু হালকা আবা ছিল, তখনও কিন্তু ওই গ্রামের মানুষ ওঠেনি, কারণ ওই যে বাঁশঝাড়টা ছিল, এই বাঁশঝাড়টাকে মানুষ প্রচণ্ড রকমের ভয় পেত, সেটা দিনের বেলা হোক আর রাতের বেলা হোক। আর একটা কথা বলতে ভুলে গেছি রাসেল ভাই, সেটা হচ্ছে এই বাঁশঝাড়ের আশেপাশে প্রায় আধা কিলোমিটার পর্যন্ত কোনো ঘর বাড়ি, কোনো কিছুই নেই, শুধু ধুধু মাঠ আর মাঠ। যাই হোক, আমার যে আত্মীয় ছিল রফিকুল ইসলাম, উনি নামাজ শেষ করে বাড়ি আসতেছেন, ওনার একটা সাইকেল ছিল, সেই সাইকেল চালিয়ে। তো হঠাৎ করে উনি যখন ওই বাঁশঝাড়ের কাছাকাছি গেলেন, তখন দিনের বেলাতে, রাসেল ভাই ঘটনাটা আশ্চর্যজনক এই জন্য শেয়ার করতেছি যে দিনের বেলাতে ঘটনাটা ঘটে গেছে। তো উনি যখন আসতেছিল, তখন ওই বাঁশঝাড়টা যখন উনি এসে গেছে, তখন উনি শুনতে পারলেন সেই বাঁশঝাড়ের ভিতর থেকে একটা মহিলা কণ্ঠে কেউ কান্না করছে। উনি তো ভাবলেন ফজরের আজান হয়ে গেছে, এখন তো আসলে জিনভূত থাকার কোনো মানেই আসে না। তো উনি প্রথমে ভাবলেন হয়তো কোনো মহিলা মানুষ বিপদে পড়েছে, তাই উনি কি করলেন, ওনার যে সাইকেলটা ছিল, সাইকেলটা ওখানে দাঁড় করিয়ে উনি একটু ওই ভিতরের দিকে গেলেন, মানে ভিতরের দিকে বলতে ওই যে বাঁশঝাড়ের কিনারা যে ছিল, সেই কিনারায় দাঁড়িয়ে বলতেছেন যে কেউ কি আছেন, কেউ কি এখানে মানে কোনো বিপদে পড়েছেন কিনা, আমাকে বলুন, আমি আপনাকে সাহায্য করার জন্য এসেছি। কিন্তু কোনো শব্দই আসলো না, বরঞ্চ সেই যে কান্নার শব্দটা ছিল, সেই শব্দটা ক্রমশ বাড়তে থাকলো। মানে আমার যে আত্মীয় রফিকুল ইসলাম ছিল, উনি এই কথা বলার পর কান্নার শব্দটা আরও একটু বেশি হয়ে গেল। তখন উনি বেশ খানিকটা অবাক হয়ে গেলেন।
উনি বুঝতে পারলেন যে আসলে এটা হচ্ছেটা কি। এখন তো দিনের আলো সব কিছু ঝকঝকা, তারপরেও এরকম একটা অবস্থা। উনি রাসেল ভাই কখনো সেই বাঁশঝাড়ের কিন্তু ভিতরে যাননি, যাওয়াটাকে ওনার মানে প্রয়োজন বোধ করেননি। কিন্তু এখন যখন উনি দেখতেছেন যে শব্দটা আরো ভিতর থেকে আসতেছে, তখন উনি কিনারা থেকে আর একটু ভিতরে যাওয়ার চেষ্টা করলেন। কিন্তু উনি দেখলেন যে বেশ জঙ্গলে ভরা এই বাঁশঝাড়টা, এবং উনি এই জঙ্গলগুলো হাত দিয়ে সরিয়ে আরেকটু যখন ভিতরে গেলেন, তখন দেখলেন যে সেই বাঁশঝাড়ের ভিতরে একটা কুঁড়ে ঘর টাইপের কিছু একটা আছে, এবং সেই যে অংশটা ছিল, অংশটা একদমই কুচকুচে কালো। চতুর্পাশ দিয়ে বাঁশঝাড়, জঙ্গলে জায়গাটা যেন মনে হচ্ছে রাতের থেকেও বেশি অন্ধকার। এবং এই অবস্থাটা দেখে উনি খুবই ভয় পান, কারণ উনি একটু আগে নামাজ পড়ে এসেছেন এবং ওনার বিশ্বাস ছিল যে উনি দিনের বেলাতে ওনার সঙ্গে ভূত প্রেতের কোনো আক্রমণ হবে না। কিন্তু এটা দেখার পর উনি আর নিজেকে কন্ট্রোল করতে পারতেছেন না। এরপর উনি হঠাৎ করেই মানে বুঝতে পারেন যে ওনার পিছনে কেউ একজন ওনাকে লক্ষ্য করে কিছু একটা বলছে। এইটা শোনার পর উনি আর মানে নিজেকে কন্ট্রোল করতে পারতেছেন না। উনি জাস্ট এক ঝটকাতে পিছন দিকে তাকালেন, তাকিয়ে দেখলেন যে আশেপাশে কিছু নেই, এবং এইদিকে সব মানে দিনের আলো দেখা যাচ্ছে, কিন্তু ওই বাঁশঝাড়ের সামনে যে ছিল ওই দিকে আর কোনো কিছুই দেখা যাচ্ছে না। এবং উনি ওই পাশে ঘুরেই দেখেন একটু আগে যিনি যেই জীর্ণশীর্ণ ঘরটা দেখতেছিলেন সেই ঘরটা আর দেখা যাচ্ছে না। এবং এটা দেখার পর উনি বেশ খানিকটা অবাক হয়ে উনি ভাবলেন যে এখানে সত্যি সত্যি কোনো একটা খারাপ কিছু আছে, এখানে থাকা যাবে না। উনি আর কি ফিরে আসতে চাইলেন। ঠিক সেই মুহূর্তে উনি স্পষ্ট ওনার মনে আছে, উনি দেখলেন যে মানে ওনার পিছন থেকে কেউ ওনার পাঞ্জাবি টেনে ধরেছে, এবং সামনে বাঁশঝাড়ের উপরে একটা সাদা অবয়ব টাইপের কিছু একটা তার দিকে তাকিয়ে ফ্যাল করে হাসতেছে। এবং এইটা আসলে দেখার পর উনি আর নিজেকে কন্ট্রোল করতে পারেন না, উনি ওখানে সেন্সলেস হয়ে যান। পরবর্তী সময়ে যখন আর কি একদম সকাল হয়ে গেছে, 7-8টা বেজে গেছে, তখন মানুষ ওই যে রাস্তার মধ্যে যে ওই আমার যে আত্মীয় রফিকুল ইসলাম উনি যে সাইকেলটা রেখে এসেছিলেন, সেই সাইকেলটা দেখে সবাই বুঝতে পারে যে রফিকুল হুজুর হয়তো কোনো বিপদে পড়েছে। এরপর অনেক গ্রামবাসী এসে যখন ওই বাঁশঝাড়ে আর কি তালাশ করা হয়, তখন দেখেন যে ওই যে রফিকুল ইসলাম, যে হাফেজ রফিকুল ইসলাম, উনি আর কি অজ্ঞান অবস্থায় সেই বাঁশঝাড়ের মধ্যে পড়ে আছে। এবং পরবর্তী সময় তাকে বাড়ি নিয়ে আসা হয়, নিয়ে এসে তাকে জ্ঞান ফেরানো হয়। কিন্তু জ্ঞান ফেরলেও ওনার শরীরে প্রচণ্ড রকমের জ্বর থাকে। সেই জ্বর কাটতে ওনার প্রায় 7 দিন সময় লেগে যায়, এবং 7 দিন পরে উনি যখন স্বাভাবিক হন, তখন এলাকার যে মুরব্বি ছিল সেই মুরব্বির কাছে এই যে ওনার ঘটনাটা, সেই পুরো ঘটনাটা আর কি উনি বর্ণনা করেন, এবং উনি এটা মানতে স্বীকার করেন যে আসলেই সেই বাঁশঝাড়ের ভিতরে কোনো কিছু একটা আছে। রাসেল ভাই, আসলে এটাই ছিল ঘটনাটার সত্যতা আমি যাচাই করিনি, শুধুমাত্র শুনেছি এতটুকুই। যদি ঘটনাটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় লিসেনার্স, এতক্ষণ থেকে আমি আপনাদেরকে বেশ কয়েকটি ভয়ানক ঘটনা শোনানোর চেষ্টা করেছি আমাদের আজকের এই এপিসোডটির মাধ্যমে। তো প্রিয় লিসেনার্স, আমাদের আজকের ঘটনাগুলো আপনাদের কাছে কেমন লাগলো? এপিসোডের প্রথম যে ঘটনা সেটা ছিল একজন নৈশ প্রহরীর হাসপাতালের বা মর্গের, যেটাই বলেন না কেন, তার পাহারাদার। তো এই ঘটনা থেকে শুরু করে বর্তমান সময়ে এতগুলো ঘটনা যে আপনারা শুনেছেন, এই ঘটনাগুলোর মধ্যে কোন ঘটনাটি আপনার কাছে সব থেকে বেশি ভয়ানক লেগেছে, কোন ঘটনাটি আপনার কাছে সত্যিকারের ভয়ের খোরাক জমিয়েছে, কোন ঘটনাটি সব থেকে বেশি মিস্টোরিয়াস লেগেছে, কোন ঘটনাটি শুনে আপনার মনে হয়েছে যে না, আজকের এই ভিডিওটি
প্লে করে আপনি সার্থক হয়েছেন, সেই কোন ঘটনাটি সেটি কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন আমাদের কমেন্ট সেকশনে। আর দর্শক, আপনারা কিন্তু জানেন যে আমরা কিন্তু এই ঘটনাগুলো বাছাই করে সেরা সেরা ঘটনাগুলো আপনাদের জন্য রেডি করে থাকি। আর এই ঘটনাগুলো কিন্তু আপনাদেরকে শোনানো আর যে রাসেল ভাই, আর যে আফনান ভাই, ডক্টর আলিফ, বাবু ভাই, আর যে শাফিন ভাই এবং আপনার আমার সবার প্রিয় আর যে আফনান ভাইয়েরও বেশ কয়েকটি ঘটনা কিন্তু আমি দেওয়ার চেষ্টা করেছি। এবং আমি শাকিল আহমেদ আপনাদের সামনে কয়েকটি ঘটনাও কিন্তু শেয়ার করেছি, যে ঘটনাগুলো ছিল সত্য। তো প্রিয় লিসেনার্স, এই ঘটনাগুলো কেমন লাগলো, আমাদের আজকের এপিসোডটি কেমন ছিল, ঘটনাগুলো কেমন ছিল সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আর যারা যারা নতুন এসেছেন আমাদের এই চ্যানেলটিতে, আমি আপনাদেরকে প্রথমেই স্বাগতম করছি। আপনি যদি সত্যিকারের একজন হরর লাভার হয়ে থাকেন, যদি সত্যিকারের এরকম ভয়ানক ইমেল স্টোরিগুলো, এরকম ভয়ানক ঘটনাগুলো শুনতে চান, তাহলে অবশ্যই কিন্তু আপনারা আমাদের চ্যানেলটি ভিজিট করবেন। কারণ আমাদের চ্যানেলটি কিন্তু প্রতিনিয়ত এইরকম মানে ঘটনাগুলো নিয়েই কিন্তু আমরা ভিডিও তৈরি করে থাকি। আমাদের এপিসোডের প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড কিন্তু অনেক বেশি মিস্টেরিয়াস। আপনি চাইলেই আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে আসতে পারেন। আর ভিডিওটির শেষ পর্যায়ে এসে একটি রিকোয়েস্ট থাকবে, যারা যারা এখন পর্যন্ত আমাদের ভিডিওটি দেখতেছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি, আপনাদের কাছে উদারত আহ্বান জানাবো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকন নোটিফিকেশনটি অন করে রাখবেন, তাহলে প্রতি রাত্র 10টার সময় আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে। আর প্রিয় লিসেনার্স, যারা যারা নতুন এসেছেন তাদেরকে জানাচ্ছি মনের অন্তরস্থল থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা। প্রতিনিয়ত আমাদের ঘটনাগুলো শুনতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, কিন্তু আগামীকাল ঠিক রাত 10টার সময় আবারও দেখা হচ্ছে ইনশাআল্লাহ, অনেকগুলো ভয়ানক ঘটনা নিয়ে, অনেকগুলো মিস্টেরিয়াস ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো লাগার চেষ্টা করবেন আপনাদের প্রিয়জনকে। আল্লাহ হাফেজ।